স্কুল পড়ুয়া বাচ্চা কাচ্চারা, তোমরা যারা স্বপ্ন দেখো আকাশ ছোঁয়ার, তোমাদের স্বপ্নকে পূরণ করার জন্য আমরা আসলে নিরলস চেষ্টা করে যাই শিক্ষক হিসেবে। এতদিন ধরে কলেজের বায়োলজি পড়াচ্ছি, প্রথমবারের মতো স্কুলের বায়োলজিতে একটু আমার যে বায়োলজি জ্ঞান সেটা একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা বা প্রচেষ্টা যাই বলো। আমার ইচ্ছে তোমাদের বায়োলজি বইয়ের সবগুলো চ্যাপ্টার সুন্দরভাবে তোমাদেরকে পড়ানোর। সেটার ইচ্ছের প্রথম বহিঃপ্রকাশ আজকের ক্লাসে। আজকে তোমাদের এসএসসি বায়োলজির যে প্রথম চ্যাপ্টার সেটা পড়ানোর জন্য আমি হাজির হয়েছি। আমাকে অনেকেই চিনতে পারো, আবার নাও চিনতে পারো। প্রথম ক্লাস বলে একটু পরিচয় দিয়ে নিচ্ছি, আশা করি আগামী ক্লাসগুলোতে তোমাদের এমনিতেই পরিচিত থাকবো। আমার নাম হচ্ছে ডক্টর রিজভী তৌহিদ, যেমনটা দেখতে পাচ্ছ। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে আমার এমবিবিএস কমপ্লিট করেছি, ইন্টার্নশিপ কমপ্লিট করেছি। রোড টু ডিএমসির ফাউন্ডার হিসেবে আমি আছি। আমি আরটিডিএস মেডিকেল ব্যাচে বায়োলজি এবং ফিজিক্স পড়াই, এবং এসিএস এর ভার্সিটি ব্যাচেও বায়োলজি পড়াই। স্কুলের বায়োলজি নিয়ে বিস্তৃতভাবে আগে কাজ করা হয়নি, তোমাদেরকে দিয়ে শুরু করছি। আশা করি আমাদের যাত্রাটা সুন্দর হবে। তোমাদের কাছে শিক্ষক হিসেবে আমিও দোয়া চাচ্ছি, আর কম্প্যাক্ট ওয়েতে অল্প সময়ে একদম বিস্তৃত বুঝে শুনে সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করে বায়োলজির দুনিয়ায় তোমাকে আমি স্বাগত জানাতে চাই। তুমি এখনো আমার কথা শুনছো, তুমি আগ্রহী, তুমি বায়োলজি শিখতে চাও, তাহলে আজকের যে প্রথম চ্যাপ্টার সেটাই তোমাকে ওয়েলকাম জানাই আমি। বাচ্চারা, যেটা হয় আমাদের বইগুলোর প্রথম চ্যাপ্টারটা কেন যেন অজানা কারণে অবহেলায় পড়ে থাকে। এই চ্যাপ্টারটাকে আমরা ঠিক যত্ন নিয়ে পড়ি না, খুব বেশি ইম্পর্টেন্স দেই না, বা ইম্পর্টেন্ট লাগে না, বা এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না। এই সব কিছু বিবেচনায় প্রথম চ্যাপ্টারকে একটু তাচ্ছিল্যের সুরে দেখি। কিন্তু সমস্যা হচ্ছে এই প্রথম চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট টপিক থেকে যায়, যেগুলো আমরা কলেজে গিয়েও আমি দেখি যে এখানে আমার প্রবলেম, আমি এগুলো সলভ করতে পারছি না। তো আজকের এই ক্লাসটা তোমার কলেজেও গুরুত্ব রাখবে, যখন তুমি কলেজের বায়োলজি পড়বা। বুঝতে পেরেছো? কাজেই কেউ মিস করবা না, ভালো মতন শুনতে থাকো। বায়োলজি মোটেও বোরিং কোনো সাবজেক্ট না, এখানকার সব কিছু বোঝা যায়, সব কিছুর পেছনে অর্থ আছে। তোমরা মাঝে মধ্যে মনে করো যে বিজ্ঞানীরা বোধহয় ইচ্ছে করেই বায়োলজিকে খুব কঠিন করে বানালো, আসলে তা না। বায়োলজি আসলে সুন্দর এবং সত্য একটা সাবজেক্ট। কেমন? আচ্ছা, সেটার ধারাবাহিকতা তুমি ধীরে ধীরে বুঝতে পারবে ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে। আজকের ক্লাসটা ভালো মতো কমপ্লিট করো। তাহলে চলো আমরা শুরু করি জীবন পাঠ, যেটা আমাদের প্রথম চ্যাপ্টার সেটা। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস না করলে কি সমস্যা জানো? আজকের ক্লাস না করলে সমস্যা হচ্ছে, তুমি যখন, আমার মনে আছে আমি যখন ক্লাস 9-এ পড়ি এবং জীববিজ্ঞানের ব্যবহারিক অংশে ম্যাডাম আমাকে প্রশ্ন করলো যে তোমার সায়েন্টিফিক নেম বলো। আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম, কি অদ্ভুত ব্যাপার, আমার সায়েন্টিফিক নেম, আমার তো কোনো সায়েন্টিফিক নেম নেই। একটু পরে মাথায় আসলো, আরে আমি তো মানুষ, ম্যাডাম তো আসলে মানুষের সায়েন্টিফিক নেম জিজ্ঞেস করেছে। তখন তৎক্ষণাৎ আমি বললাম যে হোমোসেপিয়েন্স। আচ্ছা, একই সাথে ধাঁধা এবং জীববিজ্ঞান মিলিয়ে ম্যাডাম প্রশ্নটা করেছিল। মুখে বলতে খুব সহজ হোমোসেপিয়েন্স, কিন্তু তোমাদের মধ্যেই কেউ কেউ হোমোসেপিয়েন্স লিখতে গেলে কিভাবে লিখবে? কেউ কেউ লিখবে হচ্ছে এরকম করে, হোমোসেপিয়েন্স। তুমি কি জানো এরকম করে হোমোসেপিয়েন্স লিখলে ব্যাপারটা ভুল? আমি যদি কোনো সায়েন্টিফিক নেম লিখি, অবশ্যই সেটা নিচে কি দিতে হবে? দাগ দিতে হবে। এই যে একটা বেসিক নিয়ম বায়োলজির, এই নিয়মটা প্রথম চ্যাপ্টারে লেখা আছে, কিন্তু এই ব্যাপারটাও দেখবা অনেকে এড়িয়ে গিয়েছে। জ্ঞানমূলক প্রশ্নে এসেছে যে কোনো কিছু একটা সায়েন্টিফিক নেম, তুমিও বানান ঠিক করে সুন্দর করে লিখে দিয়ে আসছো, কিন্তু নিচে দাগ দিতে ভুলে গেছো। তাহলে কি তোমাকে নাম্বারটা দিবে? দিবে না। বুঝতে পেরেছো? তা আমরা চলো সামনে আগাই। এই চ্যাপ্টারে আমরা কি কি পড়তে যাচ্ছি। প্রথমেই চ্যাপ্টারের শুরুতে জীববিজ্ঞানের ধারণা তোমাকে দিয়েছে। আমি তোমাকে একটু বলতে চাই যে জীববিজ্ঞান বা বায়োলজি শব্দটা কিভাবে আসলো। এটার মধ্যে দুইটা শব্দ লুকিয়ে, দুইটা গ্রিক শব্দ এটার মধ্যে লুকিয়ে আছে। প্রথমে দেখো, বায়োটা আসছে হচ্ছে একটা গ্রিক শব্দ বায়োস থেকে। ওকে, বায়োস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, বুঝছো, বা নলেজ। আর লোগ লোগোস মানে হচ্ছে, সরি আমি ভুল বলেছি, বায়োস মানে হচ্ছে, বায়োস মানে হচ্ছে জীব। কেমন? বায়ো মানে জীব, আর লোগোস মানে হচ্ছে জ্ঞান। ওকে, তাহলে এই দুইটা মিলিয়ে হলো হচ্ছে আসলে জীব বিজ্ঞান। এবং বায়োলজি এই শব্দটার প্রবর্তককে আমি যদি তোমাকে বলি, এটা তোমার বইতে নাই, ল্যামার্ক নামক একজন বিজ্ঞানী এই শব্দের প্রবর্তক। আর এটার জনক যদি জিজ্ঞেস করে যে বায়োলজির জনককে, তাহলে তুমি বলবা অ্যারিস্টটল। অ্যারিস্টটল হচ্ছে খ্রিস্টপূর্বের আগে আসা একজন বিজ্ঞানী, অ্যারিস্টটল। আচ্ছা, উনি যা বলছেন মোটামুটি সবই কম বেশি ভুল বলছেন আসলে, কারণ এত আগে যারা মতামত দিয়েছেন ওই মতামত ভুল হওয়ার কোনো দোষের কিছু না। তবু ওনাকে কেন আমরা রেসপেক্ট করি? কারণ উনি কথা বলেছেন বলেই আসলে আলোচনায় ব্যাপারগুলো এসেছে। কেউ একজন ভুল বললেই তুমি আসলে সঠিকটা খুঁজে পাবা, তাই না? সো এরিস্টটল আমাদের জীববিজ্ঞানের জনক। আর
উনি একই সাথে পৌরনীতি বা এগুলোরও জনক, বুঝছো, রাষ্ট্রবিজ্ঞানের জনক এই এরিস্টটল সাহেব। খ্রিস্টপূর্বের আগে উনি আসছিলেন। এবং জীববিজ্ঞানের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, একটা প্রাণী বিজ্ঞান। সেই প্রাণী বিজ্ঞানের জনকও বলা হয় এরিস্টটলকেই, আর উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় আরেকজন বিজ্ঞানী, ওনার নাম থিওফ্রাস্টাস। আচ্ছা, এটা হচ্ছে জীববিজ্ঞানের বেসিক কনসেপ্ট। যেহেতু আমরা বলছি তোমাকে এই তিনজন বিজ্ঞানী, এই দুইজন বিজ্ঞানীর নাম না বললে কেমন দেখায়, তাই বললাম। তাহলে জীববিজ্ঞানের জনক এরিস্টটল, প্রাণী বিজ্ঞানের জনকও এরিস্টটল, ওকে। উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। তো আমাদের এসএসসিতে তো আর উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান আলাদা না, কিন্তু কলেজে উঠেই দেখবা দুইটার জন্য আলাদা দুইটা বই, বুঝছো। যাই হোক, তাহলে জীববিজ্ঞান খুব ইম্পর্টেন্ট জীবনের জন্য। তোমরা মনে করতে পারো এগুলো আমরা কেন পড়ছি, কারণ তোমরা এখন যারা এগুলো পড়ছো জীববিজ্ঞানটা ভালো করে, তোমাদের মধ্য থেকেই তো বেশ কয়েকজন কি হবে বলো, অনেক বড় রিসার্চার হবে, কেউ কেউ জেনেটিক ইঞ্জিনিয়ার হবে, কেউ কেউ হচ্ছে ডাক্তার হবে, তাই না? তাহলে তারা তো জগতের কল্যাণ সাধন করবে। এই জিনিসগুলো না পড়লে তুমি জেনেটিক ইঞ্জিনিয়ার হইতে পারবে না, বায়োলজির কমন ব্যাপার না জানলে তুমি জুলজিস্ট হইতে পারবে না, তুমি ডাক্তার হইতে পারবে না। দ্যাটস ওয়াই বায়োলজি খুব ইম্পর্টেন্ট। আর যারা ভাবছো যে ভাই আমি তো এগুলা কিছুই হব না, আমি তো ইঞ্জিনিয়ার হব, তবুও তো বিজ্ঞানের একটা শাখায় যেহেতু তুমি পড়ছো, তুমি কি জানো যে বুয়েটে একটা সাবজেক্ট আছে, ওটার নাম কি বলো? বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বুঝছো, বিএমই। তাহলে ওইখানে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা ঢাকা মেডিকেলে এসেও কিছু ব্যাপার স্যাপার দেখে যায় অ্যানাটমি ডিপার্টমেন্টে এসে। তার মানে ওদেরকে কিন্তু আমাদের বডি সম্পর্কেও জানতে হয় ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে। তাহলে জীববিজ্ঞানকে তুমি আসলে চাইলেও ইগনোর করতে পারছো না, তাই না? ওকে। এবং জীববিজ্ঞানের সাথে কেমিস্ট্রি এবং ফিজিক্সের কিন্তু দারুণ একটা সম্পর্ক আছে। এবং বড় হলে তুমি একটা সাবজেক্ট পাবা যেটাকে বলে বায়োকেমিস্ট্রি। মানে আমাদের বডির ভেতরেও অনেক রকমের কেমিস্ট্রি বা বিক্রিয়া চলমান আছে, তাই না? কোষের ভেতরে কত কত বিক্রিয়া। পড়া ধীরে ধীরে কঠিন হবে, আমরা এগুলো সম্পর্কে ডিটেলস না হয় পরবর্তীতে জানবো। এবার আসো জীববিজ্ঞানের শাখা, এটা তোমাদের দ্বিতীয় পার্ট। জীববিজ্ঞান শাখাকে আমরা তো নর্মালি এটাকে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান এভাবে ভাগ করতে পারি, তবে এইটুকু ভাগ করেই আমি সব শাখাকে আসলে ইনক্লুড করতে পারি না, বুঝছো। সো আরো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় ভাগ করার দরকার হয়েছে। কেন? কারণ ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় ভাগ করলে পরে ওই সব কিছুই এক্সপ্লোর করা যায়, কোনো কিছু আনএক্সপ্লোরড থাকে না, কোনো কিছু বাদ যায় না। কিছু অংশ আছে যেখানে খালি পড়াশোনা আলোচনা করা হয়, কোনটা কিভাবে হচ্ছে, কোনটার মেকানিজম কি, এই জিনিসগুলো আলোচনা করা হয়। সেটাকে আমরা বলতেছি ভৌত জীববিজ্ঞান, ইংরেজিতে বলতেছি হচ্ছে ফিজিক্যাল বায়োলজি, প্রক্রিয়া টক্রিয়া আলোচনা। এবার বায়োলজির ব্যাপারগুলোকে প্রয়োগ করে নতুন কিছু তৈরি করা বা এই জিনিসগুলো নতুন করে কিছু বানানো, কোথাও অ্যাপ্লাই করা, ওইটাকে আমরা বলতেছি ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি। তাহলে আমাদের এই ফিজিক্যাল বায়োলজিতেও কিছু টপিক আছে, অ্যাপ্লাইড বায়োলজিতেও কিছু টপিক আছে। এটা চলো আমরা বই থেকে ডিটেলস জেনে নিই, ওকে। সবগুলো লেখা আমার জন্য কষ্টকর, তো আমরা বই থেকে ব্যাপারটা একটু জেনে নিই। আচ্ছা, আমি তোমাদেরকে চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে এই দাগানো বইগুলো দিয়ে দেওয়ার জন্য। এই দাগানোর ব্যাপারটা ক্লাস শুরুর আগে আমিই দাগিয়েছি যেন তোমাদের পড়তে সহজ হয়। জীববিজ্ঞানের শাখা আমরা পড়তে এসেছি, এর উপরের হেডিংগুলো রিডিং পড়লে তুমি বুঝতে পারবে, ওকে। আচ্ছা, তাহলে কেন অনেকগুলো শাখা দরকার হয়েছে দেখো। যেমন আমরা খালি যদি উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞানে ভাগ করি, তখন আমাদের এই ব্যাকটেরিয়া ছত্রাক ওদেরকে নিয়ে আমরা কই যাব? কারণ ব্যাকটেরিয়ার মধ্যে, ব্যাকটেরিয়াকে তুমি উদ্ভিদও বলতে পারো না, প্রাণীও বলতে পারো না। স্টিল কলেজে উঠে দেখবা এটাকে উদ্ভিদ বিজ্ঞানে আলোচনা করেছে। কেন? কারণ ব্যাকটেরিয়ার সাথে উদ্ভিদের একটা মিল হচ্ছে, ব্যাকটেরিয়ারও কোষ প্রাচীর থাকে, উদ্ভিদ কোষেরও কোষ প্রাচীর থাকে, এই একটা দিক থেকে উদ্ভিদের সাথে মিল, বুঝছো। আচ্ছা, ছত্রাকের ক্ষেত্রেও কোষ প্রাচীর থাকে, এই জন্য এদেরকে আসলে উদ্ভিদ বিজ্ঞানে আলোচনা করছে। বাট উদ্ভিদ থেকে তারা কিন্তু টোটালি ডিফারেন্ট। উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, বাট ওরা তো নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। যাই হোক, আমরা যেটা পড়া পড়ছিলাম সেখানে ফিরে আসি। আমরা ভৌত জীববিজ্ঞানের ধাপগুলো পড়বো বা কি কি অংশ আছে দেখো। মানে যেই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে ডিসকাস করি, তত্ত্বীয়ভাবে আলোচনা করি, সেগুলো হচ্ছে ভৌত জীববিজ্ঞানের অংশ। প্রথমটা দেখো, মরফোলজি। এই সবগুলো শব্দই হচ্ছে ল্যাটিন নয়তো গ্রিক এরকম শব্দ থেকে আসছে। লজি মানে হচ্ছে ওই যে লগোস থেকে আসছে, মানে হচ্ছে জ্ঞান। আর মর্ফ মানে কি জানো? মর্ফ মানে হচ্ছে ফর্ম। ফর্ম মানে কি রে? ফর্ম মানে আসলে দেখতে কেমন, গঠনটা কেমন, বুঝছো। এটা হচ্ছে মর্ফ। ধরো আমার মর্ফ কেমন, আমি সুস্থ স্বাভাবিক একজন মোটাসোটা মানুষ, এটি আমার মর্ফ, আমি দেখতে কেমন, ওকে, বা গঠন কেমন। তো জীবের
দৈহিক গঠন যেখানে বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে মরফোলজি। ওকে, এবার তুমি যদি বাহ্যিক গঠন বর্ণনা করো তাহলে এটাকে বলবা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি। যে হ্যাঁ, রিজভী ভাইয়ের 2টা হাত আছে, 2টা পা আছে, 2টা চোখ আছে, এটা আমার এক্সটার্নাল মরফোলজি। আর যদি ধরো আমার পেট কেটে লিভারের অবস্থান কোথায়, হার্টের অবস্থান কোথায়, ইন্টেস্টাইন বা অন্ত্রের অবস্থান কোথায়, এইগুলো যদি তুমি দেখতে চাও তখন এটাকে আমরা কি বলবো? ইন্টারনাল মরফোলজি, ভেতরের গঠন কেমন। ওকে, আচ্ছা। তারপর দেখো ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি মানে কি? শ্রেণীবিন্যাস বিদ্যা। প্রাণীগুলোকে বা উদ্ভিদগুলোকে স্টাডি করার জন্য আমরা শ্রেণীবিন্যাস করেছি, ওদেরকে বিন্যস্ত করেছি বিভিন্ন ধাপে ধাপে। ফলে একটা ধাপে পড়লেই অনেকগুলো উদ্ভিদ পড়া হয়ে যায়, একটা ধাপ পড়লেই অনেকগুলো প্রাণী পড়া হয়ে যায়, এই আর কি। যেমন ধরো তুমি করডাটা একটা ফাইলাম বা একটা পর্ব, তাই না? করডাটা পর্বের তুমি বৈশিষ্ট্য পড়লা, তাহলে করডাটা পর্বের মধ্যে কত কত প্রাণী আছে, মানুষ, গরু, ছাগল, সবার বৈশিষ্ট্য কিন্তু একবারে তোমার পড়া হয়ে গেল। শ্রেণীবিন্যাসের হচ্ছে এই সুবিধাটা। ফিজিওলজি, শারীরবিদ্যা, এখানে কি আলোচনা হবে? বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেমন ধরো হার্ট কিভাবে পাম্প করছে, এটা তুমি ফিজিওলজিতে পড়বা। কিডনি কিভাবে মূত্র তৈরি করছে, ইউরিন তৈরি করছে কিভাবে, এটা তুমি ফিজিওলজিতে পড়বা। উদ্ভিদের ক্ষেত্রে যদি আসো, উদ্ভিদ কিভাবে সালোক সংশ্লেষণ করছে, কিভাবে খাদ্য তৈরি করছে, কিভাবে আবার সেই গ্লুকোজকে এটিপি বানাচ্ছে, এগুলো সব ফিজিওলজির পড়া। যে কোনো মেকানিজম, কার্যপ্রণালী, এগুলো হচ্ছে ফিজিওলজির পড়া। ওকে, দেন হিস্টোলজিতে আসো। হিস্টোলজির ক্ষেত্রে এটা হচ্ছে, এটা শুনে মনে হয় এটা বোধহয় হিস্ট্রি নিয়ে পড়তেছে, ইতিহাস নিয়ে না। হিস্টোলজি মানে হিস্ট্রি না। হিস্টোলজি হচ্ছে যেখানে তুমি টিস্যু নিয়ে পড়বা। ভাইয়া টিস্যু কি? টিস্যু হচ্ছে একগুচ্ছ কোষ, একই জায়গার একগুচ্ছ কোষ যারা একই ধরনের কাজ করে। এক্সাম্পল দেন তো ভাইয়া। যেমন ধরো আমার ত্বকের টিস্যু। ওকে, এটা বলতে আমি কি বুঝতে পারছি? আমার ত্বকের কয়েকটা কোষ, এইখানে ধরো যে কোষগুলো আছে, ওরা ত্বকের টিস্যু। ওকে, তাহলে টিস্যু মানে একগুচ্ছ কোষ, বেশ কিছু কোষ আর কি, যারা একই জায়গায় থাকে, একই রকমের কাজ করে। ওকে, তো তোমাকে আমি ধরো কি করতে দিলাম, মানুষের ত্বক একটা মাইক্রোস্কোপের নিচে দেখতে দিলাম। এভাবে হাত দিয়ে তো আর মাইক্রোস্কোপের নিচে দেখতে পারবে না। ত্বকের একটা অংশ কেটে নিয়ে স্লাইডের উপর বসিয়ে মাইক্রোস্কোপে ওইটা বসিয়ে তুমি তারপর দেখতে পারবা। তাহলে এই যে তুমি টিস্যুর গঠন দেখতে চাচ্ছ, যে মানুষের দেখি তো ত্বকের কোষগুলো কেমন হয়ে থাকে, তাহলে এটা কি? এটা কোথায় আলোচিত হবে? এটা হিস্টোলজিতে আলোচিত হবে। হিস্টোলজি টিস্যুর গঠন নিয়ে আলোচনা করবে। ওকে, কোষগুলো কেমন বিন্যস্ত হয়ে আছে, কোষগুলো কি একটার উপর আরেকটা বসে আছে, কোষগুলো কি স্তম্ভের মতো লম্বা, কোষগুলো কি আইসের মতো পাতলা, কেমন, সেগুলো আমরা পড়বো হিস্টোলজিতে। ওকে, যারা মেডিকেলে আসবে, মেডিকেলে পড়বে, তাদের কিন্তু ফিজিওলজি বলে একটা সাবজেক্ট থাকবে, হিস্টোলজি বলে একটা সাবজেক্ট থাকবে, এমব্রায়োলজি বলে একটা সাবজেক্ট থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসগুলো এখন তোমার মনে হতে পারে ধুর এত কঠিন কঠিন, এগুলা কি? এই নামগুলো তোমাদের শিখাচ্ছে কারণ তোমাদের মধ্যে কেউ কেউ বড় হয়ে এই সাবজেক্টগুলো নিয়ে পড়বে। বুঝতে পেরেছো? আচ্ছা, এগুলো মেডিকেলের সাথে রিলেটেড। এমব্রায়োলজি, এখানে কি আলোচনা করা হবে? আমরা ছোট্টবেলায় কেমন ছিলাম, আমরা মায়ের পেটে কেমন ছিলাম, কিভাবে আমরা মায়ের পেটে ধীরে ধীরে বড় হলাম, এই সব জিনিস আলোচনা করা হবে এমব্রায়োলজিতে। ওকে, ভ্রূণের পরিস্ফুটন, বিকাশ। ভ্রূণ বলতে বুঝতে পারছি আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমাদেরকে আসলে ভ্রূণ বলা হয়। ওকে, দেন আসো। তাহলে এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ, আর লজি মানে হচ্ছে বিদ্যা। এই হচ্ছে ভ্রূণ বিদ্যা। ইংরেজিগুলো একটু একটু দেখবো, কারণ কলেজে গেলে আমাদের এরকম টুকটাক ইংরেজিগুলো পড়তে হবে। স্কুল থেকে এই ব্যাপারগুলো পড়ে যাই। আর আমার ক্লাসটা যদি ইংলিশ ভার্সনে কেউ করতে চাও, আশা করি সেও করতে পারবে, কারণ আমি পাশাপাশি ইংলিশ টার্মগুলো মেনশন করার চেষ্টা করি। চলে আসো সাইটোলজি। সাইট শব্দের অর্থ হচ্ছে কোষ। আজকের পর থেকে যেখানে সাইট দেখতে পাবা সেটা বুঝবা এটা কি, বলো? কোষ। সাইট শব্দটা আসছে সেল থেকে। ওকে, তাহলে কোষবিদ্যা হচ্ছে সাইটোলজি। এখানে কোষের যাবতীয় কিছু আলোচিত হবে। কোষের গঠন কেমন, কোষ কিভাবে বিভাজিত হচ্ছে, কিভাবে কাজ করে, সবকিছু কোষবিদ্যাতে আলোচিত হবে। তারপর আসো জেনেটিক্স। খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। আমি যদি ডাক্তার না হতাম, তাহলে আমাকে যদি আরেকবার পড়তে সুযোগ দেওয়া হয়, আমি বোধহয় জেনেটিক ইঞ্জিনিয়ার হতে চাইতাম বা জেনেটিক্স নিয়ে পড়তে চাইতাম। আমার খুবই আগ্রহ অনুভব হয় এই পার্টটা নিয়ে। বংশগতিবিদ্যা, এই যে ধরো আমি আমার বাবার মতো দেখতে, তাহলে আমার বাবার জিনগুলো আমার দেহে আসলে প্রকাশিত হয়েছে, তাই না? এই জিনিসটা হয়তো বা তোমরা এই লাইনটা অত ভালো মতো বুঝতে পারো নাই। যখন আমরা জেনেটিক্স নিয়ে পড়াশোনা করব তখন আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার সব বুঝতে পারবা। বায়োলজিতে কোনো ধোঁয়াশা থাকবে না ইনশাল্লাহ। সেই প্রয়াস বা ব্রত নিয়ে আসলে শুরু করা, দেখা যাক সৃষ্টিকর্তার কৃপায় শেষ করতে পারি কিনা তোমাদের সাথে। ওকে, আচ্ছা।
তাহলে বাচ্চারা জেনেটিক্সে কি নিয়ে আলোচিত হবে বলো? জিন। জিন কি ভাই? জিন হচ্ছে আমাদের যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের ভেতরে ডিএনএ থাকে। ক্রোমোজোম হচ্ছে এরকম দ্বিসূত্রক ডিএনএর পেঁচানো একটা কুণ্ডলী। ওকে, এই ডিএনএর একটা অংশ, যে মনে করো একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে, সেই হচ্ছে জিন। তাহলে জিন আসলে ডিএনএ অণুর একটা অংশ। ওকে, আচ্ছা, এই তো এটা নিয়ে আলোচিত হবে। তারপর আসো ইভোলিউশন। ইভোলিউশনটা কি? এই যে ধরো প্রথমে ইভোলিউশন বা মানে পৃথিবীতে আসলে কিভাবে প্রজাতিগুলো সৃষ্টি হলো, কিভাবে একটা জীব থেকে আরেকটা জীব পরিবর্তিত হয়ে আসছে, এই জিনিসগুলো আসলে ইভোলিউশন আলোচনা করা হয়। হ্যাঁ, তো আমাদের ধর্মীয় বিশ্বাসের সাথে এই ইভোলিউশনের একটু সংঘর্ষ আছে। যখন আমরা এটা পড়বো তখন আমরা তোমাদের এটা ক্লিয়ার করব, ঠিক আছে? ওকে, সো ইভোলিউশনে আসলে বিবর্তন নিয়ে আলোচনা করা হবে। ওকে, একটা প্রজাতি কিভাবে ধীরে ধীরে আরেকটা প্রজাতি থেকে সৃষ্টি হচ্ছে বা কিভাবে বিবর্তিত হচ্ছে, কি কি চেঞ্জ গুলো আসতেছে, কালের পরিক্রমায় একটা প্রজাতিতে কিভাবে চেঞ্জ গুলো আসতেছে। ওকে, আচ্ছা, তারপর আসো ইকোলজি। ইকোলজিটা কি? ধরো একটা পুকুরের মধ্যে কি কি আছে? ছোট মাছ আছে, বড় মাছ আছে, ক্ষুদি পানা আছে, মানে জু প্লাঙ্কটন, ফাইটো প্লাঙ্কটন, বিভিন্ন জিনিস আছে, তাই না? এরা একজনের সাথে আরেকজন কিন্তু রিলেটেড। কিভাবে বলতো? ওই যে ফাইটো প্লাঙ্কটন, ফাইটো প্লাঙ্কটন মানে ছোট ছোট উদ্ভিদ, রেণুর মতো উদ্ভিদ, বুঝছো? এগুলা পানিতে ভেসে ভেসে বেড়াচ্ছে মনে করো। ছোট ছোট মাছগুলো এই ফাইটো প্লাঙ্কটন খাচ্ছে, ছোট মাছগুলোকে আবার বড় মাছ খাচ্ছে, তাই না? তাহলে ওই পরিবেশের মধ্যে একটা জীব আরেকটা জীবের সাথে সম্পর্কিত না, এগুলো যেখানে আলোচিত হবে সেটাকে আমরা বলি ইকোলজি। ওকে, ইকো মানে হচ্ছে পরিবেশ, তাহলে এটা পরিবেশ বিদ্যা বা বাস্তুবিদ্যা তুমি বলতে পারো। এরপর আসো এন্ডোক্রাইনোলজি। এটাও হচ্ছে মেডিকেলীয় একটা শব্দ, চিকিৎসা বিজ্ঞানের সাথে রিলেটেড একটা শব্দ। ওকে, তাহলে আমাদের এন্ডোক্রাইনোলজি পড়তে হয় ডাক্তার হতে গেলে। এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে, এন্ডোক্রাইন মানে হচ্ছে যেখান থেকে হরমোন খরিত হয়। তোমরা বোধহয় অলরেডি জানো যে আমাদের দেহে হরমোন বলে একটা ব্যাপার থাকে। যেমন এই যে আমরা ছোটবেলা থেকে এতখানি বড় হয়েছি একটা হরমোনের প্রভাবে, ওইটার নাম হচ্ছে গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোন খরিত হয়ে হয়েই আমরা আসলে বড় হয়েছি। বুঝতে পেরেছো? গ্রোথ হরমোন যদি ক্ষরণ না হইতো তাহলে আমরা অনেকেই দেখতে পারো না যে ছোটবেলা থেকেই অনেক বেশি বেটে বা খাটো হয়ে থাকে, একদম তোমার হাঁটুর সমান মনে করো। ওদের ক্ষেত্রে গ্রোথ হরমোন ক্ষরণ হয়নি, বুঝছো? এই জন্য ওরা ডোয়ার্ফ হয়েছে বা বামন হয়েছে, এই আর কি। তাহলে এন্ডোক্রাইনোলজিতে কি করা হয়? হরমোন নিয়ে আলোচনা করা হয়। বা তোমার ফ্যামিলিতে ধরো একজন ডায়াবেটিক পেশেন্ট আছে, ওকে, যার ধরো ইনসুলিন নিতে হয়, আছে না এরকম? তোমার দাদা দাদি, নানা নানি, বাবা মা কারো ডায়াবেটিস থাকলে ধরো তাকে ইনসুলিন নিতে হচ্ছে। ইনসুলিনও তো একটা হরমোন। ধরো উনার ইনসুলিন নিয়ে কোনো কারণে ডায়াবেটিস ভালো মতন কন্ট্রোল হচ্ছে না, তাকে কোন ডাক্তারের কাছে নিয়ে যাবা? তাকে একজন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে নিয়ে যাবা, হরমোন বিশেষজ্ঞর কাছে নিয়ে যাবা। কারণ ইনসুলিন যেহেতু একটা হরমোন, ওইটা কতখানি তার বডির জন্য লাগবে সেটা উনিই ভালো বুঝবেন। ওকে, এরপর আসো বায়োজিওগ্রাফি। জীবগুলো পৃথিবীর কোনটা কোথায় ছড়িয়ে আছে এটা হচ্ছে বায়োজিওগ্রাফিতে পড়বা। জীব ভূগোল। যেমন ধরো আমাদের দেশে ক্যাঙ্গারু নাই, সব ক্যাঙ্গারু কোথায় আছে বলো? অস্ট্রেলিয়াতে, তাই না? আবার ধরো পোলার বিয়ার গুলো কোথায় আছে? পোলার বিয়ার গুলো আছে হচ্ছে পৃথিবীর দুইটা পোল বা মেরুতে, উত্তর মেরু দক্ষিণ মেরুতে। তাহলে এই কোন জীবটা কোথায় ছড়িয়ে আছে এগুলা কি নিয়ে পড়বা? এটা কোথায় পড়বা? বায়োজিওগ্রাফি। বায়ো মানে জীব, আর জিওগ্রাফি মানে হচ্ছে ভূগোল। ওকে, এই তো, এই সব কিছুই দেখো, এখানে কিন্তু কোনো প্রয়োগের ব্যাপার নাই, এগুলো সবই হচ্ছে থিওরিটিক্যাল ব্যাপার। ওকে, থিওরিটিক্যাল ব্যাপার। আচ্ছা, এরপর আসা হচ্ছে একটু অ্যাপ্লাইড বায়োলজি নিয়ে পড়ি। ওকে, অ্যাপ্লাইড বায়োলজি যেখানে প্রায়োগিক দিক আছে। প্রথমটা দেখো জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজি। বাচ্চারা প্যালিওন্টোলজি বা জীবাশ্ম আমার আরেকটা পছন্দের সাবজেক্ট। যদি আমি ডাক্তারি না পড়তাম, বাংলাদেশে ওইভাবে সুযোগ নাই, বাইরে গিয়ে যদি সুযোগ থাকতো তাহলে আমি প্যালিওন্টোলজিস্ট হতে চাইতাম। প্যালিওন্টোলজিস্টদের কাজ হচ্ছে জীবাশ্ম খুঁজে বের করা। জীবাশ্মটা কি ভাইয়া? আমি তোমাকে একটু বুঝাই, জীবাশ্ম বা ফসিল বলতে আসলে কি বুঝায়। কেমন গল্প করে করে পড়ছি, তুমি চ্যাপ্টারটাকে গল্পের মতো নাও। আমার গল্পগুলো শুনে শুনে তুমি দেখবে যে অনেক কিছু শুনে ফেলছো, অনেক কিছু বুঝে ফেলছো, যেটা তোমার আশেপাশে কেউ জানে না। তোমার দেখবে সিনিয়র ভাইরাও, সিনিয়র ভাই বা আপুরাও এতখানি জানেন না। ওকে, তোমাদেরকে যতখানি বলার চেষ্টা করছি। তাহলে ধরো আজকে থেকে কয়েক কোটি বছর আগে, ওকে, ধরো একটা হাতি মনে করো কোনো বরফের মধ্যে বা মরুভূমিতে মরে পড়ে আছে, ঠিক আছে? তখন তো আর এত, তখন তো কোনো মানুষই ছিল না পৃথিবীতে, তখন কোনো মানুষ নাই পৃথিবীতে, ঠিক আছে? ওর ধারে কাছেও কেউ যায় নাই, ও ওইভাবেই পড়ে আছে। তাহলে অনেক কাল যাওয়ার পর ধুলো বালি জমছে ওর উপরে, তাই না? এরকম ধুলো বালি জমে 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 কোটি কোটি বছরে
ওই যে মরদেহটা ওইটা কি নিচে গেছে না? আমরা যে কোনো সভ্যতা যে খুঁজে পাই, মাটি খুঁড়ে সভ্যতা খুঁজে পাই না? দেখবা যে পুরনো সভ্যতাগুলো মাটি খুঁড়ে খুঁড়ে খুঁজে পাওয়া যায়। কারণ কালের পরিক্রমায় সবকিছু কি নিচের দিকে যেতে থাকে, উপরে এসে ধুলোবালি জমতে থাকে। তো যাই হোক, ধরো কয়েক কোটি বছর পরে, ঠিক আছে, মনে করো যে পৃথিবীর বয়স কত, 500 কোটি বছর বা 450 কোটি বছর মনে করো। তাহলে ধরো আমি কথা বলতেছি ধরো আজকে থেকে মনে করো 30 কোটি বছর আগে, সাপোজ। তাহলে 30 কোটি বছর আগে যে হাতিটা মরছিল, এটা আসলে অনেকখানি মাটির নিচে চলে গেছে, এবং ওর উপরে যে ধুলোবালিগুলো জমছিল সেগুলো মাটির নিচে যাওয়ার ফলে প্রেসারের জন্য ওইগুলো এখন কি হয়ে গেছে, পাথর হয়ে গেছে, বুঝছো? কিন্তু এই পাথরের ভেতরে কিন্তু ওই হাতিটার স্ট্রাকচার, ওই হাতিটার যে ছাপ, সেটা কিন্তু এখনো রয়ে গেছে ইনট্যাক্ট অবস্থায়। বুঝতে পারতেছো? তাহলে ধরো এখন আমি আর তুমি মিলে ওই আফ্রিকার জঙ্গলে গেছি, আমরা খবর পাইছি যে এখানে গোল্ড পাওয়া যাবে, এই জন্য আমরা খনি খনন করতেছি, যে চলো আমরা মিলে ডিগিং করি, করে গিয়ে দেখি এখানে গোল্ড আছে নাকি। ওমা, খনি খনন করতে গিয়ে একটা পাথর কাটছি, কেটে পাথরটা কাটা পরে ভেতরে মনে হইলো যে এখানে একটা খুব একটা ছাপ দেখা যাচ্ছে, একটা টেমপ্লেটের মতো দেখা যাচ্ছে, কিছু একটা হইতে পারে। আমরা কয়েকজন প্যালিওন্টোলজিস্টকে খবর দিলাম, তারা খুব সযত্নে ওই পাথরটাকে একটু 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 করে তুলে ভেতরে দেখলো যে ইনট্যাক্ট একটা হাতির ছাপ, ইভেন ওই হাতির কিছু হাড্ডি যেগুলো পাথরের সাথে মিশে গেছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে এই জিনিসটাকেই তুমি কি বলবা, ফসিল বলবা, বুঝছো? এভাবে যে অনেক বছরের আগের কোনো একটা জীব বা উদ্ভিদের অংশ এরকম করে ইনট্যাক্ট অবস্থায় থাকলে এটাকে কি বলা যায়, ফসিল বলা যায়। এই ফসিল নিয়ে যারা পড়াশোনা করে, ফসিল নিয়ে যারা কাজ করে, তারাই হচ্ছে ফসিল বিজ্ঞানী বা জীবাশ্ম বিজ্ঞানী বা প্যালিওন্টোলজিস্ট। বুঝা গেল ব্যাপারটা? ইন্টারেস্টিং না বলো? আচ্ছা, আরো কিছু ইন্টারেস্টিং ফসিলের কথা বলতে ইচ্ছে করছে তোমাকে, বুঝছো? একটু বলি গল্পে গল্পে। মনে করো একটা গাছের আঠা, বুঝছো, টুপ করে পড়ছে। এটা ধরো একটা গাছের আঠার ফোঁটা, এই গাছের আঠার ফোঁটার মধ্যে একটা মনে করো একটা মশা ইনটেক্ট হয়ে গেছে, মানে একটা মশা দুর্ভাগ্যক্রমে এই আঠার মধ্যে হচ্ছে আটকা পড়ে গেছে, এটা মনে করো একটা মশা। ওকে, এবং অনেক বছর পরে আমরা ধরো এই আঠাটাকে খুঁজে পাইছি, এই আঠাটা অ্যাম্বার গাছের আঠা, নষ্ট হয়নি, এবং ওই আঠার মধ্যে মশাটা আছে। পরে আমরা মশাটার বয়স নির্ধারণ করছি। বয়স নির্ধারণ করার জন্য একটা পদ্ধতি আছে, এটাকে বলে কার্বন ডেটিং। কলেজে উঠলে যদি কখনো সুযোগ পাই কার্বন ডেটিং কিভাবে করে সেটা পড়াবো না। ছোট বয়স, ছোট মাথা, এখন এত কিছু দিলে তোমরা ক্লাস ছেড়ে পালাবা, তাই না? তো কার্বন ডেটিং করে তুমি দেখলা যে এটার বয়স 1 লাখ বছর, 1 লাখ বছর আগের মশা এটা। বুঝতে পারছো? এইভাবে আমরা ফসিলের বয়স নির্ধারণ করতে পারি কার্বন ডেটিং করে। যাই হোক, তাহলে প্যালিওন্টোলজি একটা ইন্টারেস্টিং সেক্টর, রাইট? তারপর আসো বায়োস্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এটা নিয়েও আমাদের পড়াশোনা করতে হয়, জীব পরিসংখ্যান বিদ্যা। আচ্ছা, কোথায় কতগুলো জীব আছে। পরজীবী বিদ্যা, এটার ইংরেজি কি দেখো, প্যারাসাইটোলজি। প্যারাসাইট মানে পরজীবী, তাহলে কোন পরজীবী দিয়ে কে আক্রান্ত হচ্ছে, এটা প্যারাসাইটোলজিতে পড়বা। ফিশারিজে কি নিয়ে পড়বা, মৎস্য বিজ্ঞান। এগুলো সবগুলোরই প্রয়োগ আছে, বুঝছো? যেমন ফিশারিজে পড়ে তুমি কিন্তু ফিশারিতে মাছ চাষ কেমনে হবে না করবে এগুলা কিন্তু তুমি গাইড করতে পারবা, তাই না? এন্টোমোলজি, কীট তত্ত্ব। তুমি বলো ভাই এই কীট সম্পর্কে পড়ে আমি কি করব? যিনি একজন কৃষি বিজ্ঞানী, তুমি যদি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ো তাহলে তুমি ফিশারিজ নিয়ে পড়তে পারবা। এন্টোমোলজি সবাইকেই কম বেশি পড়তে হয়। মানে কি, ধরো কোন কীট দিয়ে কোন গাছটা আক্রান্ত হচ্ছে এটা তুমি এন্টোমোলজিতে পড়তে পারবা। ওই পোকাকে ওই পোকার হাত থেকে ওই গাছকে বাঁচানোর জন্য কি পদ্ধতি অবলম্বন করতে পারো, এগুলো সবই এন্টোমোলজিতে খুঁজে পাবা। মাইক্রোবায়োলজি আমাদেরকে পড়তে হয় মেডিকেলে, বুঝছো? কারণ আমরা অনেক মাইক্রোবস দিয়ে আক্রান্ত হই, অণুজীব দিয়ে আক্রান্ত হই। তাহলে মাইক্রোবায়োলজি হচ্ছে অণুজীব বিজ্ঞান, যেখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছোট ছোট শৈবাল, ছত্রাক এগুলো নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? অণুজীব বিজ্ঞান। ওকে, কৃষি বিজ্ঞান তো বুঝতেই পারছো, এগ্রিকালচার নিয়ে আলোচনা। চিকিৎসা বিজ্ঞান বলার অপেক্ষা রাখে না। জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখো, আমরা জেনেটিক্সে শুধু আলোচনা করছি, জেনেটিক্সে তত্ত্বীয়ভাবে আলোচনা করছি যে কিভাবে কোন বৈশিষ্ট্য কোথায় যাচ্ছে, কিন্তু এটার প্রায়োগিক দিক, এটার ফলিত দিক, এটার অ্যাপ্লাইড দিকটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তোমরা কলেজে উঠলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। যেমন একটা ইন্টারেস্টিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা আমি তোমাকে বলি। জোনাকি পোকার পশ্চাতে জলজল করে জ্বলে, তাই না? বিজ্ঞানীরা খুঁজে বের করলো যে একটা জিন আছে, যে জিনের জন্য জোনাকি পোকার পশ্চাৎ দেশ জ্বলতেছে। ওরা কি করলো, জোনাকি পোকার ওই জিনটাকে
আলাদা করে তামাক গাছের মধ্যে প্রবেশ করাই দিল। এখন তামাক গাছের পাতাগুলো জল করে জ্বলতেছে। কি অদ্ভুত ব্যাপার! তাহলে এটা সম্ভব হয়েছে কিভাবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। ভাগ্য ভালো যে এটা মানুষের মধ্যে দেয় নাই, তাই না? তাহলে জোনাকি পোকার মতো মানুষের পশ্চাৎ জ্বলতে থাকলে এটা খুব ভয়ঙ্কর হতো আমাদের জন্য। আচ্ছা, তো এরকম করে একটার বৈশিষ্ট্য তুমি চাইলে আরেকটার মধ্যে এন্ট্রি দিয়ে দিতে পারবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে। ওকে, আচ্ছা। তারপর দেখো বায়োকেমিস্ট্রি, এখানে আমাদের বডিতে চলা রাসায়নিক বিক্রিয়া টিক্রিয়া যা কিছু ঘটতেছে এগুলা নিয়ে পড়বা। এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়বা। মেরিন বায়োলজি, সামুদ্রিক জীববিজ্ঞান। তাহলে মেরিন বায়োলজি কারা পড়বে বলো? যারা সামুদ্রিক জিনিসপত্র নিয়ে পড়াশোনা করবে, গবেষণা করবে, ওকে, তারা। তারপর ফরেস্ট্রি, বন বিজ্ঞান, কিভাবে একটা বনকে সংরক্ষণ করবা, ব্যবস্থাপনা করবা। বায়োটেকনোলজি, ওই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মতোই অনেকটা। হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজির আন্ডারেই পড়ে। এখানে জীব প্রযুক্তি, মানে জীবকে কিভাবে বিভিন্ন প্রযুক্তি দিয়ে কাজে লাগাবা। ওকে, বায়োটেকনোলজি নিয়ে তোমার কলেজে একটা আস্ত চ্যাপ্টার আছে। তারপর আসো ফার্মেসি। ফার্মেসিতে কি গেলে ওষুধ পাও না? তাহলে ফার্মেসি কি নিয়ে ডিল করবে? ওষুধ কিভাবে বানাবা, ওষুধ শিল্প, ওষুধ প্রযুক্তি, কোন ওষুধ কিভাবে কাজ করছে, এগুলা ফার্মেসিতে। তাহলে ফার্মেসি বলেও কিন্তু একটা ভার্সিটিতে সাবজেক্ট আছে যারা ওষুধ বানানোর কাজ করবে, হাইলি ডিমান্ডেড। ওকে, তারপর আসো হচ্ছে বন্য প্রাণীবিদ্যা, ওয়াইল্ড লাইফ, এটা নিয়েও পড়াশোনা আছে। বায়ো ইনফরমেটিক্স, এই যে তোমরা কি বলে এটাকে ফিঙ্গারপ্রিন্ট দাও, এটাও এক ধরনের কি বায়ো ইনফরমেটিক্স। তাহলে এগুলো সবই জীববিজ্ঞানের পার্ট। তাহলে আমাকে এখান থেকে কি পড়তে হবে? আমি সবগুলোকে এক্সপ্লেন করলাম, এখন আমি পরীক্ষার জন্য কেমনে পড়বো ভাই সেটা বলেন। এতগুলো পয়েন্ট, আমি প্রথম কথা রিডিং পড়বো এবং কোনটা কি মিন করছে সেটা পড়বো। কারণ পরীক্ষাতে আসতে পারে যে এন্টোমোলজি মানে কি লিখো, তখন তুমি বলবা যে কীটতত্ত্ব, কীটপতঙ্গ নিয়ে আলোচনা, তাই না? আরেকটা অবজেক্টিভে আসতে পারে যে কোনটা ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত, কোনটা ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। তাহলে দেখো ফলিত জীববিজ্ঞানে কিন্তু অনেকগুলা, ভৌত জীববিজ্ঞানে একটু কম। তো তুমি ভৌত জীববিজ্ঞানের যেগুলো আছে ওইগুলাকে ভালো মতনে চিনে রাখো, যেন অপশনগুলো দেখে তুমি চিনতে পারো। হলো? আচ্ছা, আমরা তাহলে নেক্সট টপিকে বোধহয় যেতে পারি। অনেক গল্প হলো, তাই না? আচ্ছা, এখানে কি কাজ করতে বলছে দেখি তো তোমাদের। আচ্ছা, এটা তোমার দৈনিক পত্রিকা থেকে কিছু কাজ করতে বলছে। এইগুলা তোমরা এখন পেপার টেপার আসলে ওইভাবে পড়ো কিনা জানি না, কাজটা করা হবে কিনা জানি না। আমরা যাব জীবের শ্রেণীবিন্যাসে। ওকে, আচ্ছা। তাহলে জীবের শ্রেণীবিন্যাস পড়তে গেলে একজন বিজ্ঞানীর নাম না বললেই নয়। ওনার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। বুঝছো? শ্রেণীবিন্যাসের জনক যদি বলতে হয় তাহলে ক্যারোলাস লিনিয়াস। আর শ্রেণীবিন্যাসের মধ্যে আরেকটা টপিক আছে, ওইটাকে বলে দ্বিপদ নামকরণ। এই যে মানুষের নাম কি হোমোসেপিয়েন্স, দুইটা পদ আছে না, হোমো আর সেপিয়েন্স, এইভাবে যে নামকরণটা করতে হবে এই ব্যাপারটা আবিষ্কার করেছেন কে? এই ক্যারোলাস লিনিয়াস। উনি এই যে এই বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে, আপসালা ইউনিভার্সিটি, সুইডেনের একটা ইউনিভার্সিটি, বুঝছো? তো ওইখানে থেকে পড়ে ওইখানে উনি অ্যানাটমির প্রফেসর হয়েছেন। অ্যানাটমি কি? অ্যানাটমি হচ্ছে ওই যে আমাদের জীববিজ্ঞানের কোন অংশে পড়বে অ্যানাটমি বলো তো? এটাও তোমার পড়বে হচ্ছে ভৌত জীববিজ্ঞান অংশে। অ্যানাটমিতে কি নিয়ে পড়বে? এই যে মরফোলজি অনেকটা অ্যানাটমির মানে সাথে রিলেটেড। অ্যানাটমিতেও আমরা অঙ্গ সংস্থান বিদ্যা, মানে দেহের বিভিন্ন পার্ট নিয়ে পড়বো, দেহের গঠন নিয়ে পড়বো অ্যানাটমিতে। তো উনি ওইরকম অ্যানাটমির প্রফেসর ছিলেন, এই ক্যারোলাস লিনিয়াস। এটার পাশাপাশি উনি কিভাবে প্রাণীগুলোকে, উদ্ভিদগুলোকে শ্রেণীবিন্যাস করা যায় এটা নিয়ে গবেষণা করেছেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটাতে যাওয়ার আগে চলো আমরা একটু বইতেও একটু রিডিং দেই কি কি লিখেছে। দেখো, এখন পর্যন্ত আমরা 4 লক্ষ উদ্ভিদ এবং 13 লক্ষ প্রাণীর শ্রেণীবিন্যাস করতে সক্ষম হয়েছি। মানে এদেরকে আমরা ক্লাসিফিকেশন করতে সক্ষম হয়েছি, গুছায় রাখতে সক্ষম হয়েছি। কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীতে যত প্রাণী এবং উদ্ভিদ আছে সবাইকে আমরা শ্রেণীবিন্যস্ত করতে পারি নাই। প্রতিনিয়ত নতুন নতুন প্রজাতি আমরা খুঁজে পাচ্ছি, যে এটাকে আগে কেউ কখনো খুঁজে পায়নি, আজকেই প্রথম খুঁজে পাইলাম। তখন এটার একটা নাম দিতে হচ্ছে, এটা কোন ভাগে পড়তেছে হিসেব করতে হচ্ছে। বুঝতে পারছো? তো যদি আমরা কখনো সব উদ্ভিদ এবং প্রাণী খুঁজে পাই পৃথিবীর, তাহলে এই শ্রেণীবিন্যাসকৃত জীব এবং উদ্ভিদের সংখ্যা দাঁড়াবে কত দেখো? প্রায় 1 কোটি। বুঝছো? আমরা পাইছি মাত্র কত? 4 লক্ষ উদ্ভিদ এবং প্রাণীর হচ্ছে 13 লক্ষ, 17 লক্ষ পাইছি। আচ্ছা, টেক্সোনমি মানে কি? শ্রেণীবিন্যাস বিদ্যা, তুমি জানো। ওকে, তাহলে এটার একটা উদ্দেশ্য দেখো, লক্ষ্য মূলত একটাই, অল্প পরিশ্রমে অল্প সময়ে আমরা যেন জীবজগৎকে সহজভাবে জানতে পারি, পুরো জীবজগৎ সম্পর্কে আমরা যেন কম্প্যাক্ট ভাবে শিখে ফেলতে পারি। ঠিক আছে? আচ্ছা,
ওকে, তাহলে এই ক্যারোলাস লিনিয়াসই কিন্তু জীবজগৎকে দুই ভাগে ভাগ করছিলেন, উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ। ওকে, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যগুলো দেখো। আচ্ছা, আমি হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট লাইন, ইম্পর্টেন্ট শব্দ, সেগুলো আসলে ওইভাবে দাগিয়ে দিয়েছি। তোমাদের বইটাও এভাবে দাগায় নিতে পারো, তাহলে পরীক্ষার আগের রাতে তোমার পাজল লাগবে না। পরীক্ষার, আমি প্রথম দিকে ভাবতাম, যখন ক্লাস 9-এ প্রথম উঠেছি, বইয়ে দাগ দিতে আমার কষ্ট হতো, ভাবতাম যে বইটা নতুন থাকুক। কিন্তু পরে দেখি যে ফার্স্ট টাইম পরীক্ষার সময় আমার কষ্ট হচ্ছে, যে কোনটা ইম্পর্টেন্ট বলছিল, কোনটা পড়বো, কোনটা বাদ দিব। কাজেই বই তো একদিন, বইয়ের জ্ঞান তো তোমার ভেতরে নিতে হবে, বই তো একদিন ফেলেই দিবা, তো বইটাকে সুন্দর করে দাগায় পড়বা, ঠিক আছে? আচ্ছা, তাহলে শ্রেণীবিন্যাস করলে লাভ কি? একটা জীব কোন দলের অন্তর্ভুক্ত, কোন উপদলের অন্তর্ভুক্ত, সেগুলো তুমি বুঝতে পারবা। যে জ্ঞানটা আহরণ করছো সেটাকে সঠিকভাবে সংরক্ষণ করতে পারবা, গোছানো ভাবে, বুঝছো? আচ্ছা, তারপর সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করতে পারবা পূর্ণাঙ্গ জ্ঞানকে। অনেকগুলো উদ্ভিদকে, ধরো একটা ফ্যামিলিতে ফেলে দিছো, একটা গোত্রের মধ্যে অনেকগুলো উদ্ভিদ আছে, সবার বৈশিষ্ট্য খুবই কাছাকাছি, তাহলে একবারে সংক্ষিপ্তভাবে শিখে ফেলতে পারলো সবার সম্পর্কে। এবং একটা জীব খুঁজে পাইছো তুমি নতুন করে, এইটা আসলে কোন ফ্যামিলিতে পড়বে, কোন অর্ডারে পড়বে, কোন পর্বে পড়বে, এই সবকিছু কিন্তু তুমি ডিটেক্ট করে ফেলতে পারবা শ্রেণীবিন্যাসের সিস্টেমটা থাকার দরুন। ওকে, আচ্ছা, তাহলে আমরা শ্রেণীবিন্যাসের জন্য প্রথমেই আমাদের দরকার হচ্ছে, শ্রেণীবিন্যাসের যে প্রথম ধাপ, সবচেয়ে উঁচুর ধাপ, ওইটাকে বলি হচ্ছে রাজ্য, কিংডম। তো কিংডম কয়টা করা যায়? প্রথমে এই যে হুইটেকার, একজন বিজ্ঞানী, উনি আসলে 5টা রাজ্যের কথা বলছিলেন। ওকে, 5টা রাজ্য কি কি, চলো আমরা দেখি। বইটাও আছে, ভাইয়াও লিখে রাখছে এখানে। কি ব্যাপার, আসছে না কেন? এই তো, এই যে দেখো, এই 5টা কিংডমের কথা বলছিলেন হুইটেকার। হুইটেকার এই 5টা কিংডমের কথা বলার পর, মার্গুলিস নামক আরেকজন বিজ্ঞানী, উনিও এটার সাথে ওইটাকে অ্যাপ্রুভাল দিচ্ছেন, যে হ্যাঁ, হুইটেকার যেটা বলছে এটা একদম পারফেক্ট আছে। তো এটাকে অনেক সময় বলে মার্গুলিসের 5টা কিংডম, 5 রাজ্য। আবার কখনো বলে হুইটেকারের 5টা রাজ্য ধারণা। ঠিক আছে, তো এই ধারণা অনুযায়ী রাজ্য কয়টা বলো? 5টা। কি কি রাজ্য চলো দেখি। মনেরা, খুব কঠিন লাগবে আমি জানি, ঠিক আছে? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, আর হচ্ছে অ্যানিমেলিয়া। ওকে, আচ্ছা, এগুলা কোনটার মানে কি আমরা ডিটেলসে যাব। তুমি একটু দেখো যে কিভাবে আসলে ব্যাপারগুলো আসলো। লিভিং ওয়ার্ল্ড মানে জীবিত যা কিছু আছে, জীব জগৎ বলতে আমরা লিভিং ওয়ার্ল্ডকে বুঝাচ্ছি। এটাকে আমরা আসলে 2টা সুপার কিংডমে ভাগ করতে পারি। কিংডমের থেকেও বড় একটা ভাগ হচ্ছে সুপার কিংডম, বুঝছো? কিংডম আছে 5টা, সুপার কিংডম কয়টা? 2টা। দেখো, একটা সুপার কিংডম হচ্ছে কি বলো? প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা মানে হচ্ছে আদিকোষী। এটা বাংলা কি করছি বলো? আদিকোষী, আদিকোষী। আর একটা হচ্ছে ইউক্যারিওটা, এটা হচ্ছে প্রকৃত কোষী। তাহলে একটা আদিকোষ আর একটা প্রকৃত কোষে কি পার্থক্য? অনেক পার্থক্য। আদিকোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস নাই, প্রকৃত কোষে সুন্দর সুগঠিত নিউক্লিয়াস থাকবে। ওকে, তাহলে এই প্রোক্যারিওটার মধ্যে এটা একটা সুপার কিংডম। এই সুপার কিংডমে কিংডম আছে একটাই, সেটার নাম কি? মনেরা। বুঝছো? তাহলে মনেরার অন্তর্ভুক্ত কারা জানো? ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, ওরা ওরা হচ্ছে আদিকোষী ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া। এরা হচ্ছে মনেরার অন্তর্ভুক্ত, এরা সবাই আদিকোষী। আর বাকি 4টাই হচ্ছে প্রকৃতকোষী, বুঝছো? ওরা সবাই ইউক্যারিওটার অন্তর্ভুক্ত। প্রোটিস্টার মধ্যে কে পড়বে? প্রোটিস্টার মধ্যে পড়বে হচ্ছে শৈবালগুলো, অ্যামিবা, শৈবাল, ওরা। ফানজাইয়ের মধ্যে পড়বে, ফানজাই মানে হচ্ছে ছত্রাক নিয়ে আলোচনা। প্লান্টিতে পড়বে বাকি সব গাছ। আর সমস্ত প্রাণী, শুধু ওই যে ছোট ছোট এককোষী প্রোটোজোয়া বা ওই আহ, কি বলে এগুলাকে, জীবাণুগুলোকে বাদ দিয়ে, এককোষী জীবাণুগুলোকে বাদ দিয়ে বাকি যত প্রাণী আছে সবাই হচ্ছে অ্যানিমেলিয়া। এককোষী জীবাণুগুলোকে বাদ দিয়ে, এককোষী জীবাণুগুলোকে আমরা প্রোটোজোয়া বলি। ওই প্রোটোজোয়া গুলো হচ্ছে প্রোটিস্টার মধ্যে পড়তেছে। ওকে, আচ্ছা, আর কি প্রোটিস্টার মধ্যে আর কি পড়তেছে? শৈবাল, ফানজাইয়ে পড়তেছে ছত্রাক, প্লান্টিতে সমস্ত গাছ, অ্যানিমেলিয়াতে সমস্ত প্রাণী। সোজা না? এভাবে রাজ্যে ভাগ করলো, 5টা রাজ্য। বুঝাইতে পারছি আমি তোমাদের? আর 5টা রাজ্যকেও আবার আমরা 2টা সুপার কিংডমের আন্ডারে ফেলে দিতে পারি। এখানে শুধুমাত্র মনেরাটা হচ্ছে আদিকোষী, তাই এটা প্রোক্যারিওটা। আর এই সবগুলোই তো এই প্রকৃত কোষ, সবারই নিউক্লিয়াসটা সুগঠিত অবস্থায় থাকে, তাই ওরা ইউক্যারিওটা। ওকে, চলো আমরা একটু বইতে যাই, বই থেকে আবার জিনিসটা দেখি। ওকে, আমরা প্রথমে মনেরার বৈশিষ্ট্য পড়বো, ঠিক আছে বাচ্চারা?
মনেরা, দেখো এখানে একটা ব্যাকটেরিয়ার ছবি দেওয়া, এটা একটা ব্যাকটেরিয়া। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে একটা নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া, যেটাকে তুমি বলতে পারো ব্লু গ্রিন অ্যালগি। ইংরেজিতে বলে ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল বা বলে সায়ানো ব্যাকটেরিয়া। আচ্ছা, এটা শুনে অনেকেই কনফিউজ হতে পারো, ভাই এটার ইংরেজি নামে হচ্ছে মানে আপনি বললেন সায়ানো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া বলছেন, আবার একটা নামে বলতেছেন ব্লু গ্রিন অ্যালগি, অ্যালগি মানে শৈবাল, আবার শৈবালও বলতেছেন। এটা কি আসলে ব্যাকটেরিয়া নাকি শৈবাল? আমি সেই আলোচনায় আসবো, দাঁড়াও। আগে একটু মনেরার মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া নিয়ে একটু কথা বলে নিই। ব্যাকটেরিয়া একটা ছবি আমিও তোমাদের জন্য আঁকছি, আমার ছবিটা একটু ডিটেলস আঁকার চেষ্টা করছি। তাকাও, এটা ধরো একটা ব্যাকটেরিয়া, এটার এই পাশের খোলসটা আমি টান দিয়ে সরাই ফেলছি। ওকে, আচ্ছা, আর এই দিকে খোলসটা ধরা আছে। খোলস বলতে আমি বুঝাচ্ছি কোষ প্রাচীর। তাহলে ব্যাকটেরিয়ার একটা কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকে, সেল ওয়াল। ঠিক আছে, খুব ভালো হয় যদি কেউ জেনে রাখতে পারো সেল ওয়ালটা কি দিয়ে তৈরি। পেপটিডোগ্লাইকান, পেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি। ওকে, আচ্ছা, কলেজে গিয়ে পড়বা আলটিমেটলি। আর ভেতরে তো সাইটোপ্লাজম থাকবে, সাইটোপ্লাজমের মধ্যে কিছু রাইবোজোম থাকে। রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। 70s কিছু রাইবোজোম থাকবে। ওকে, 70s। আচ্ছা, এই ব্যাপারটা তোমাদের বইতে নাই, কলেজের বইতে আছে আসলে। একটা হচ্ছে 70s রাইবোজোম, একটা হচ্ছে 80s রাইবোজোম। কেন এই এসটা কি আসলে? এই এসটা হচ্ছে একটা অধক্ষেপিত হওয়ার একক। ওকে, এটাকে বলে ভেদবার্গ ইউনিট। আচ্ছা, এটা নিয়েও তুমি কলেজে ডিটেলস পড়বা। ওকে, এখন আমরা এইদিকে না যাই। তো এখানে রাইবোজোম থাকবে প্রোটিন তৈরি করার জন্য, সেল মেমব্রেন থাকবে, সেল ওয়াল তো বাইরের দিকে, সেল মেমব্রেন ভেতরের দিকে। দেখো এই সবুজ রঙে ভাই কিছু ফ্লাজেলা দেখাইছে। যেমন ধরো তুমি যদি টাইফয়েড, টাইফয়েড হওয়ার জন্য যে ব্যাকটেরিয়াটা সেটা হচ্ছে সালমোনেলা, ওই টাইফয়েডের ব্যাকটেরিয়া তোমাকে যদি দেই, তুমি দেখবো ওর চারপাশে এরকম ফ্লাজেলা আছে। বুঝছো? এগুলো হচ্ছে ফ্লাজেলা, এই ফ্লাজেলা দিয়ে সে নড়তে পারে। আর দেখো একটা শক্ত গঠন ভাইয়া এখানে আঁকছে, এটার নাম হচ্ছে পিলি। পিলি বলে একটা গঠন থাকে, এই পিলি দিয়ে সে পোষক কোষের সাথে আটকে থাকতে পারে। মানে ধরো তোমাকে একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করছে, তোমার কোষের সাথে সে এই পিলি দিয়ে আটকে থাকবে। সে কিন্তু অনেক ক্ষুদ্র, বুঝছো? সে কিন্তু অনেক ছোট্ট। আচ্ছা, আমরা অনেকেই আসলে এই যে এই সাইজগুলো সম্পর্কে অবগত না। বোর্ডে এত বড় করে আঁকছি বলে তোমরা ভাবতে পারো ব্যাকটেরিয়া বোধহয় এতই বড়। ব্যাকটেরিয়া এতই ছোট্ট যে আমরা খালি চোখে দেখতে পারি না। বুঝছো? করোনার সময় একটা লোকের সাক্ষাৎকার দেখেছিলাম। মানে করোনার সময় যারাই ওই যে গ্যাদারিং করতো তাদের কাছে রিপোর্টাররা গিয়ে মাইক ধরতো যে হ্যাঁ আপনারা জেনে বসে আছেন, আপনাদের কি করোনার ভয় নাই? তো এরকম একটা সিন আর কি। তো ওই লোকটা ময়মনসিং এর, আমার বাড়িও ময়মনসিং। তো ওনাকে গিয়ে ধরছে যে আপনারা জেনে চা খাচ্ছেন টি স্টলে, আপনাদের কি করোনার ডর নাই, ভয় নাই? তো উনি বলতেছে আরে বাপরে বাপ, একটা করোনা যদি এই রাস্তা দিয়ে আয় তাহলে কি আমি এটা দেখবো না? এত বড় একটা করোনা এই রাস্তা দিয়ে গড়ায় গড়ায় আইলে আমরা এর আগে আওয়ার আগে দৌড় দিয়ে করে যাবো গা। তাহলে দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে করোনা ভাইরাস কত ছোট্ট। তুমি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারবা না এটাকে, এটা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। তাহলে চিন্তা করো একটু। তো ওই লোক ভাবতেছে যে টিভিতে তো করোনা ভাইরাসকে এত বড় করেই দেখায়, তাইলে বোধহয় এটা রাস্তা দিয়ে গড়ায় গড়ায় আসবে, আমি দেখতে পারবো করোনা আসতেছে, আমি দৌড়ায় ঘরে যাব। বুঝছো? তা আমাদের কনসেপচুয়াল জায়গা থেকে আমরা অনেক দুর্বল আসলে। তাহলে করোনা ভাইরাস অনেক ক্ষুদ্র, এই করোনা ভাইরাস তো ব্যাকটেরিয়া থেকেও অনেক ক্ষুদ্র। যাই হোক, তো এটাও যথেষ্ট ক্ষুদ্র আর কি। হ্যাঁ, এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে তোমাকে। আচ্ছা, এর যে এটা আদিকোষী না, এটা প্রোক্যারিওট না, এর কি সুগঠিত নিউক্লিয়াস থাকবে? না। সুগঠিত নিউক্লিয়াস বলতে আপনি কি বুঝাচ্ছেন? একটা নিউক্লিয়াস যার হচ্ছে সুন্দর নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, এটা ধরো কি নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে, আচ্ছা, এই নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে ঢাকা থাকবে কি বলো? একটা নিউক্লিওলাস। তারপর কি থাকবে বলো? ক্রোমাটিন তন্তু। এবং ভেতরে যে একটা তরল থাকবে এটার নাম কি? নিউক্লিওপ্লাজম। এইরকম সুন্দর একটা নিউক্লিয়াস কি ওর আছে? নাই। ওর কি আছে? একটা বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ। দেখো পেঁচায় টেচায় আছে একটা ডিএনএ। বুঝছো? তাহলে এটাকে কি আমি নিউক্লিয়াস বলতে পারি কোনোভাবে? না। এটাকে আমি বলতেছি হচ্ছে নিউক্লিওয়েড। বুঝছো? ব্যাকটেরিয়াটাকে নিউক্লিয়াস বলা যাবে না, এটাকে কি বলবো? নিউক্লিওয়েড। নিউক্লিওয়েডটা কি? এই যে জাস্ট বৃত্তাকার ডিএনএ, এখানে কোনো নিউক্লিওলাস নাই, নিউক্লিয়ার প্লাজম নাই, হ্যাঁ, কোনো ঝিল্লি দিয়ে এটা আবদ্ধ না, এই জন্য এটাকে নিউক্লিয়াস নামে ডাকা যাবে না। ওকে, তাহলে মনেরা পড়বে এই ব্যাকটেরিয়াগুলোই অন্তর্ভুক্ত আদিকোষী। ওকে, এবার যে প্রশ্ন তোমাকে করেছিলাম যে সায়ানো ব্যাকটেরিয়া ওরা কি আসলে ব্যাকটেরিয়া নাকি শৈবাল? দেখো
ওদেরকে ওদের সাথে ব্যাকটেরিয়ার আংশিক মিল আছে আর শৈবালের আংশিক মিল আছে। কিরকম? ব্যাকটেরিয়ার আংশিক মিল কি, ওরা ব্যাকটেরিয়ার মতো আদিকোষী, ওদের কোনো সুগঠিত নিউক্লিয়াস নাই, বুঝছো? তাহলে ওদের কোষের গঠনটাও কি ব্যাকটেরিয়ার মতো অনেকটা। এদিক থেকে সে ব্যাকটেরিয়ার সাথে মিল সম্পন্ন। ব্যাকটেরিয়াও আদিকোষী, সায়ানোব্যাকটেরিয়াও আদিকোষী। আচ্ছা, শৈবালের সাথে ভাই কেমনে মিল সম্পন্ন? এই সায়ানোব্যাকটেরিয়ার ভেতরে, বুঝছো, কোনো সুগঠিত প্লাস্টিড নাই, ক্লোরোপ্লাস্ট নাই, তবে সায়ানোব্যাকটেরিয়ার ভেতরে ক্লোরোফিল রঞ্জকটা ছড়ায় ছিটায় থাকতে পারে, বুঝছো? মানে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের জন্য তো তোমার ক্লোরোফিল লাগবে। নর্মালি উদ্ভিদ কোষে ক্লোরোফিলটা ক্লোরোপ্লাস্ট নামক একটা অঙ্গাণুর মধ্যে, ধরো এটা একটা উদ্ভিদ কোষ, ওকে, এটা মনে করো কোষ গহ্বর, এটা মনে করো নিউক্লিয়াস। তাহলে এইখানে ধরো একটা কি আছে, এটা কি, ধরো এটা একটা ক্লোরোপ্লাস্ট, ওকে। তাহলে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি আছে, ক্লোরোফিল আছে। এটা দিয়ে সে কি করতেছে, ফটোসিনথেসিস করতেছে। এই সায়ানোব্যাকটেরিয়া ফটোসিনথেসিস করতে পারে, কিন্তু ওর ভেতরে কোনো সুগঠিত ক্লোরোপ্লাস্ট নাই, কিন্তু ক্লোরোফিল ছড়ানো আছে, বুঝছো? তো ক্লোরোফিল থাকার দরুন ওরাও সবুজ রঙের হয় শৈবালের মতো, ওরাও ফটোসিনথেসিস করতে পারে শৈবালের মতো। এই জন্য ওদেরকে আমরা শৈবাল নামেও ডাকি। এই জন্য একটা নামে আছে সায়ানোব্যাকটেরিয়া, আরেকটা নাম হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবাল, ওকে ওকে। এই জন্য দুইটা নামেই ডাকা যায় ওকে। তাহলে আসো এবার এদের বৈশিষ্ট্য পড়ি। দেখো ওরা সবসময় কি হবে, এককোষী হবে, ফিলামেন্টাস হতে পারে। ফিলামেন্ট মানে কি, এই দেখো সায়ানোব্যাকটেরিয়াটা কি করছে, ফিলামেন্ট বা সুতা বানাইছে না, একটা কোষ একটা কোষের সাথে মিলে মিলে এরকম একটা ফিলামেন্ট বানাইছে সুতার মতো, ওকে। আচ্ছা, কলোনিয়াল মানে কলোনি করে থাকতে পারে, অনেকগুলো ব্যাকটেরিয়া একসাথে বা অনেকগুলো সায়ানোব্যাকটেরিয়া একসাথে অবস্থান করছে, তখন এটাকে বলবা কলোনিয়াল। আচ্ছা, এই যে একটা ব্যাকটেরিয়া আসছে, এটার ভেতরে এই জিনিসটা দিয়ে কি বুঝাইছে বলো? এটা দিয়ে উনারা বুঝাইছে নিউক্লিওয়েড, নিউক্লিওয়েডকে বুঝাইছে, ওকে। আর এটা কি, এটা যেহেতু আঁকানো বাঁকানো, তার মানে এটা হচ্ছে ফ্লাজেলা, ফ্লাজেলা। এখানে একটা ফ্লাজেলা দেখাইছে। যেমন ধরো কলেরার ক্ষেত্রে যে ব্যাকটেরিয়া, কলেরার ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ভিব্রিও কলেরা, ওর ক্ষেত্রে একটা ফ্লাজেলা থাকে, এরকম। আবার টাইফয়েডের যে ব্যাকটেরিয়া, তার অনেকগুলো ফ্লাজেলা থাকে, এখানে একটা ফ্লাজেলা দেখাইছে, পিলি দেখায় নাই। আচ্ছা, সমস্যা নেই, কিছু হবে না। কোষের যে ক্রোমাটিন বস্তু, কোষের ক্রোমাটিন বস্তু বলতে ডিএনএ কে বুঝাচ্ছে, বুঝছো, যেটা যেখানে ডিএনএ থাকে। আচ্ছা, এটা থাকে, কিন্তু নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা এগুলো আছে ব্যাকটেরিয়াতে, এগুলো থাকবে থাকবে না। কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কি দেখছো ছবিতে? এই কোন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো আছে ব্যাকটেরিয়াতে? আদিকোষী হলে আদি যে 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 অনুন্নত, তার মধ্যে কি এইসব জিনিসপত্র থাকবে? তার শুধু থাকবে হচ্ছে বৃত্তাকার ডিএনএ, যেটাকে নিউক্লিয়েড বলছি, আর রাইবোজোম, আর এগুলো কিছুই থাকবে না, বুঝছো? রাইবোজোমটা যেন কেমন ভাইয়া বললো, একটু অ্যাডভান্স করে দিল আমাদেরকে, 70s। প্রকৃত কোষ হলে কেমন থাকতো, 80s। ব্যাকটেরিয়া কিভাবে বিভাজিত হয়, পদ্ধতিটার নাম কি, দ্বিবিভাজন, ইংরেজিতে বলে বাইনারি ফিশন, ওকে। এটা খুব সিম্পল একটা পদ্ধতি। প্রথমে ব্যাকটেরিয়াটা লম্বা হয় সাইজে, বুঝছো, এরপর ওর ডিএনএটা ডাবল হয়ে যায়, এরপর ওর মাঝখান দিয়ে কোষঝিল্লিটা ভেতরে ঢুকতে থাকে এবং পরে দুইজন সেপারেট হয়ে যায়। এভাবে একটা ব্যাকটেরিয়া দুইটা ব্যাকটেরিয়া হয়ে যায়। এই পদ্ধতির নাম দ্বিবিভাজন বা বাইনারি ফিশন। কিভাবে ওরা খাদ্য তৈরি করবে? ব্যাকটেরিয়া কি কোনো ফটোসিনথেসিস বা সংশ্লেষণ করতে পারবে না? তো ওর তো কোনো রঞ্জক নাই, বুঝছো? তাহলে ওকে কি করতে হবে, অন্য কোনো কোষ থেকে খাবার শোষণ পদ্ধতিতে গ্রহণ করতে হবে, অন্য কোষের থেকে খাবার শোষণ করে খাইতে হবে। কিন্তু সায়ানোব্যাকটেরিয়া চাইলে কি করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে, ওকে, সালোক শোষণ সে করতে পারে। তাহলে মনে রাখার মধ্যে ব্যাকটেরিয়া সাধারণত শোষণ পদ্ধতিতে খাবার খায়, খাবার সংগ্রহ করে, আর সায়ানোব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করে খাবার সংগ্রহ করে। এই হচ্ছে কথা। এক্সাম্পল পারবো, ওকে। এরপর আমরা সুপার কিংডম 2 মানে ইউক্যারিওট বা যারা প্রকৃত কোষী তাদের পড়তে চলে আসছি। প্রথমটাই দেখো, প্রোটিস্টা, ছবি দিচ্ছে। প্রথমটা হচ্ছে অ্যামিবা। তোমাকে যদি বলে একটা অ্যামিবা আঁকতে, এটা অ্যামিবা আঁকা পৃথিবীর সব থেকে সহজ কাজ। কারণ তুমি যদি হিজিবিজি হিজিবিজি এঁকে ফেলো, এটি অ্যামিবা হয়ে যাবে। কারণ অ্যামিবার কোনো নির্দিষ্ট আকার আকৃতি নাই, অ্যামিবা যে কোনো আকার আকৃতি গ্রহণ করতে পারে। এগুলাকে বলি ওদের ক্ষণপথ, ক্ষণিকের জন্য তৈরি হয়, বুঝছো? এবং এই ক্ষণপথগুলো দিয়ে ওরা চলাচল করে, এরকম করে করে যায়। ওরা যে কোনো ভাবে ক্ষণপথ তৈরি করতে পারে। অ্যামিবার ভেতরে এগুলা হচ্ছে ভেসিকল,
মানে গহ্বর, বিভিন্ন গহ্বরের মধ্যে বিভিন্ন দ্রব্য থাকতে পারে। আচ্ছা, এই খ নাম্বারটা হচ্ছে ডায়াটম। ডায়াটম হচ্ছে একটা এককোষী শৈবাল। ওকে, অ্যামিবা কেমন? অ্যামিবাও তো এককোষী। অনেক বাচ্চারা আছে যারা মনে করে এককোষী হলেই বোধহয় এটা আদিকোষী হবে। না, অ্যামিবা এককোষী হলেও ওর একটা সুন্দর সুগঠিত কি আছে বলো? নিউক্লিয়াস আছে। অ্যামিবার কি আছে? সুন্দর সুগঠিত নিউক্লিয়াস আছে। তাইলে ওকে তুমি আদিকোষী বলতে পারবা? ওর তো ঝিল্লিবদ্ধ নিউক্লিয়াস আছে, ওর ভেতরে অনেক মাইটোকন্ড্রিয়া আছে, অনেক। বুঝছো? অ্যামিবাতে অনেক মাইটোকন্ড্রিয়া থাকে, 1000-এর অধিক মাইটোকন্ড্রিয়া থাকে একটা অ্যামিবাতে। তাহলে মাইটোকন্ড্রিয়া আছে, সুন্দর নিউক্লিয়াস আছে, ওকে তুমি কিভাবে আদিকোষী বলবা? তাহলে এককোষী হওয়া মানে আদিকোষী না। বাচ্চারা মনে রাখো, আদিকোষী শুধুমাত্র ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। একটা শৈবালও এককোষী হতে পারে, যেমন ডায়াটম একটা এককোষী শৈবাল। যেমন ধরো আমি আরেকটা শৈবাল আঁকতেছি, ধরো এটা একটা শৈবাল, সবুজ রঙের যদি হইতো, এটা ধরো ক্লোরেলা শৈবাল, এটাও একটা এককোষী শৈবাল। কিন্তু এককোষী হইলেই কি সে আদিকোষী হবে? না, তার সুন্দর নিউক্লিয়াস আছে, তার এখানে ক্লোরোপ্লাস্ট পাবে তুমি, মাইটোকন্ড্রিয়া পাবা, তাহলে এটাকে তুমি কোনোভাবে আদিকোষী বলতে পারো না, এটা প্রকৃত কোষী। ওকে, আচ্ছা, আমি বোধহয় বুঝাইতে পারছি তোমাকে। চলো প্রোটিস্টা নিয়ে পড়ি। তাহলে এরাও কলোনি করে দলবদ্ধ হয়ে থাকতে পারে, এরা চাইলে এককোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে, তবে অবশ্যই এরা কি বলো? এরা প্রকৃত কোষী, মানে এদের সুন্দর একটা নিউক্লিয়াস থাকবে এবং সেই নিউক্লিয়াসটা নিউক্লিয়ার পর্দা দিয়ে পরিবৃত্ত, ঢাকা থাকবে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ থাকবে, কিন্তু এখানে এক্সট্রা করে কি থাকবে বলো? প্রোটিন থাকবে। ঠিক আছে, এই প্রোটিনটার আরেকটু যদি ডিটেলস বলি, এটা হচ্ছে হিস্টোন প্রোটিন। ডিএনএ এর সাথে এই হিস্টোন প্রোটিনটা লেগে থাকবে, কিন্তু ওর ডিএনএ এর সাথে কখনোই কি থাকবে না বলো? হিস্টোন প্রোটিন থাকবে না, শুধু ডিএনএ একাই থাকবে নিউক্লিওয়েডে। তাহলে এখানে হিস্টোন প্রোটিন থাকে না, ওর ডিএনএ এর সাথে ওই প্রোটিনটা লেগে থাকে না, হিস্টোন প্রোটিন নাই। ঠিক আছে, হিস্টোন প্রোটিন কিভাবে ডিএনএ এর সাথে লেগে থাকে একটু এটার জন্য কলেজে উঠো, নাকি চাইলে পড়াই দিতে পারি তোমাকে, কিন্তু তোমার কঠিন মনে হবে। ডিএনএটা এই প্রোটিনটাকে পেঁচায় রাখে, বুঝছো? আচ্ছা, তারপর দেখো, যেহেতু ও প্রকৃত কোষী, ওর কি সকল ধরনের অঙ্গাণু থাকবে, ঝিল্লিবদ্ধ সমস্ত অঙ্গাণু। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু বলতে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপর তোমার গলগি বডিস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সবারই একটা ঝিল্লি থাকে। ওই অঙ্গাণুগুলো প্রকৃত কোষের মধ্যে থাকবে। ওরা কিভাবে খাদ্য শোষণ করবে, মানে খাদ্য খাবে? অ্যামিবার কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট নাই, ও ফটোসিনথেসিস করতে পারবে? পারবে না। তাহলে ও কিভাবে খাদ্য খাবে? ও শোষণ প্রক্রিয়ায় খাবে। আবার ধরো যে শৈবাল, হ্যাঁ এককোষী শৈবাল, তার মধ্যে তো কি থাকবে? শৈবাল হলে তো তার মধ্যে রঞ্জক থাকবে, শৈবাল তো ফটোসিনথেসিস করতে পারে। আমি একটা ইন্টারেস্টিং তথ্য দেই তোমাকে, পৃথিবীর যত ফটোসিনথেসিস হয়, যত সালোকসংশ্লেষণ হয়, তার 60% করে হচ্ছে শৈবাল। বুঝছো? যদিও আমরা কবিতায় পড়েছি যে শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। এখানে শৈবালকে খুব পচাভাবে উপস্থাপন করা হয়েছে, যে দিঘিকে এক ফোঁটা শিশির দিয়ে সে ভাব নিচ্ছে, কিন্তু শৈবাল ভাব নেওয়ার যোগ্য? কারণ পৃথিবীর 60% ফটোসিনথেসিস শৈবাল একা করে। চিন্তা করছো তুমি? আচ্ছা, যাই হোক, তাহলে শৈবাল ফটোসিনথেসিস করে খাবার নেয়, আর এই অ্যামিবা বা অ্যামিবার মতো আরো কিছু জিনিসপত্র আছে এককোষী প্রোটোজোয়া, যেগুলো ওরা করতে পারে না ফটোসিনথেসিস। যেমন ধরো ম্যালেরিয়া পরজীবী, ও হচ্ছে এরকম অ্যামিবার মতো, ও ফটোসিনথেসিস করতে পারে না, ও তোমার দেহে থেকে শোষণ প্রক্রিয়ায় খাবার নিবে। আচ্ছা, গেল এটা। ওকে, তাহলে আমরা প্রোটিস্টা পড়ে ফেললাম, তাই না? আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজন মাধ্যমে তাদের অযৌন জনন ঘটে কিভাবে? তাহলে অ্যামিবা কিভাবে সংখ্যা বৃদ্ধি করবে? সে জাস্ট মাইটোসিস কোষ বিভাজন করবে, মানে কি একটা থেকে দুইটা হয়ে যাবে। বুঝছো? বা এটা কি একটা শৈবাল, এককোষী শৈবাল, একটা থেকে দুইটা হয়ে গেলেই তো তার সংখ্যা বৃদ্ধি হয়ে গেল। আচ্ছা, অথবা তারা কি করতে পারে? যৌন প্রজনন করতে পারে। এখন সেক্ষেত্রে এই জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরকম দুইটা গ্যামেটের মধ্যে মিলন হবে, এটাকে বলতেছি আমরা আইসোগ্যামাস টাইপ। এত কঠিন করে লিখছে লাইনটা, তোমাদের জন্য বোঝা খুবই টাফ, এই জন্য আমি ছবি এঁকে রাখছি। একটু তাকাও এইদিকে। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হলে এটাকে আমরা বলি যৌন জনন। ঠিক আছে, এখন ধরো দুইটা গ্যামেট, গ্যামেট মানে হচ্ছে জনন কোষ। গ্যামেটের বাংলা কি বলো? গ্যামেট শব্দটার বাংলা হচ্ছে জনন কোষ। জনন কোষ।
এবার জনন কোষ বলতে বলতে আমরা কি বুঝতেছি? জনন কোষ বলতে আমরা এই শুক্রাণু এবং ডিম্বাণুকে বুঝতেছি। শুক্রাণু ইংরেজি হচ্ছে স্পার্ম, আর ডিম্বাণু ইংরেজি হচ্ছে ওভাম। ওকে, স্পার্ম আর ওভামকে বুঝতেছি। বাচ্চারা, এই শুক্রাণু ডিম্বাণু দেখতে যদি সেম হয়, কোনটা শুক্রাণু কোনটা ডিম্বাণু তুমি একদম সেম টু সেম, তখন এদের জননকে তুমি কি বলবা? আইসোগ্যামাস। আইসো মানে হচ্ছে কি? আইসো শব্দের অর্থ হচ্ছে সেম, আর গ্যামাস শব্দটা আসছে গ্যামেট থেকে। তাহলে সেম টাইপের গ্যামেট দেখতে, তাহলে এটাকে কি বলবা? আইসোগ্যামাস। আর যদি ডিফারেন্ট হয়, একটা ছোট একটা বড়, তাহলে এটাকে কি বলবা? অ্যানাইসো। আইসো মানে সেম, অ্যানাইসো মানে কি? নট সেম। বুঝতেছো? নট সেম। আর গ্যামাস মানে গ্যামেট। কোনটা উন্নত হইলো তাইলে? এই অ্যানাইসো গ্যামেটটা, গ্যামাসটা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য, আইসো গ্যামাসটা অনুন্নত। তাহলে আমরা তো পড়তেছি এখন প্রোটিস্টা, ওরা অত উন্নত প্রাণী না। হ্যাঁ ওরা প্রকৃতকোষী, বাট ওরা উন্নত না। যত সামনের দিকে যাবা তত উন্নত হচ্ছে। ওকে, তাহলে প্রোটিস্টাতে আইসোগ্যামাস টাইপের যৌন জনন ঘটবে, মানে দুইটার কি দেখতে সেম। আচ্ছা, আরেকটা দেখো, গ্যামাস। আবৃতবীজী উদ্ভিদে এটা ঘটে, বুঝছো? আবৃতবীজী হচ্ছে উদ্ভিদের মধ্যে সব থেকে বেশি উন্নত। যেমন আম, জাম, এরা হচ্ছে আবৃতবীজী, বীজটা আবৃত থাকে, ওদের ক্ষেত্রে এরকম হয়। ওকে, তাহলে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে কি হয় দেখো, শুক্রাণুটা থাকবে ছোট এবং সচল, ডিম্বাণুটা থাকবে বড় এবং নিশ্চল। মানে এদেরকেও তুমি কাইন্ড অফ অ্যানাইসোগ্যামাস বলতে পারো, কিন্তু তাও এখানে একদম ডেফিনেট করে বলা যে শুক্রাণুটাই ছোট হবে, ডিম্বাণুটা বড় হবে, শুক্রাণুটা সচল থাকবে, ডিম্বাণুটা নিশ্চল থাকবে, একদম স্পেসিফিক করে বলা। কিন্তু অ্যানাইসোগ্যামাসে কিন্তু কোনো স্পেসিফিক করে বলা যাবে না। এমন হইতে পারে যে শুক্রাণুটা বড়, ডিম্বাণুটা ছোট, এটা হইতে পারে। মানে দুইটার গঠন জাস্ট ডিফারেন্ট হইলেই অ্যানাইসোগ্যামাস। বাট গ্যামাসে একদম স্পেসিফিক করে এটা বলে দেওয়া যায়। ওকে, এই তিন রকমের যৌন জনন ঘটতে পারে। এর মধ্যে প্রোটিস্টার ক্ষেত্রে কোনটা ঘটবে? আইসোগ্যামাস, অনুন্নতটা। এখানে কোনো ভ্রূণ টুন তৈরি হবে না। এক্সাম্পল দেখো, অ্যামিবা, প্যারামেসিয়াম। প্যারামেসিয়ামও একটা জীবাণুর মতো, ঠিক আছে? আচ্ছা, অথবা শৈবাল জাতীয়। এককোষীয়, বহুকোষী শৈবাল, এককোষী হোক বহুকোষী হোক, সবাই কি প্রোটিস্টার অন্তর্ভুক্ত। আসো, ফানজাই, ছত্রাক নিয়ে পড়ি। তাহলে ছত্রাকের ছবি একটু প্রথম দেখাই তোমাকে। ছত্রাক যেটা তুমি মাশরুম হিসেবে খেয়ে ফেলো, ঠিক তো? দেখো, আচ্ছা এখন বলো তো এখানে কোনটা ছত্রাক? উপরের অংশটুকু না নিচের অংশটুকু? আমরা যেটাকে মাশরুম হিসেবে খেয়ে ফেলি। আচ্ছা, এটাকে তোমরা ব্যাঙের ছাতা বোধহয় বলো, তাই না? বিজ্ঞান যেহেতু পড়তে আসছি, আমাদেরকে বিজ্ঞান মনস্ক হতে হবে, কুসংস্কারচ্ছন্ন হলে হবে না। ব্যাঙের সাথে এইটার কোনো সম্পর্ক নাই। কেউ কেউ বোধহয় এখনো বিশ্বাস করো যে বৃষ্টি হলে ব্যাঙ এখানে এটা নিচে গিয়ে আশ্রয় নেয়। কখনোই না, জীবনেও না। ইহকালে একবারও নিচে কিনা জানা নাই, বুঝছো? তাহলে এটা ব্যাঙের ছাতা। এটা আমরা আমাদের যারা ছোটদের কবি সাহিত্যিক, ওনারা এটা নাম দিয়েছেন ব্যাঙের ছাতা। আদতে ব্যাঙের সাথে এর কোনো সম্পর্ক নেই। ওকে, আচ্ছা, এই যে পার্টটা, উপরের যে পার্টটা, এটা কিন্তু আসলে ছত্রাক না। ছত্রাক আসলে হচ্ছে মাটির নিচে যেটা, সেটা, বুঝছো? এই যে সূত্রাকার যে দেহ দেখতে পাচ্ছ, যেটাকে আমরা মাইসেলিয়াম বলতেছি, এইটা হচ্ছে আসল ছত্রাক। তাহলে ভাই এইটা কি? এটা ছত্রাকের জননাঙ্গ। এটা কি বলো? এটা ছত্রাকের হচ্ছে জননাঙ্গ। এই জননাঙ্গকে কি বলতেছি বলো? ফ্রুট বডি। জননাঙ্গকে বলতেছি হচ্ছে ফুড ফ্রুট বডি। তাহলে এইটুকু জননের কাজে ব্যবহৃত হয়। আর মানুষ হিসেবে আমরা কত, মানে কি বলবো, মানে বেরসিক। ওর জননাঙ্গ তুলে নিয়ে আমরা মাশরুম বলে খেয়ে ফেলতেছি। ওর জীবনের দুঃখটা আমরা কেউ কখনো বুঝলাম না। আচ্ছা, এবার বাচ্চারা খেয়াল করো, এইখানে স্পোর দিয়ে জনন ঘটে। এই যে ছাতার নিচের এইখানে, এই জায়গাটা, এইখানে কি থাকে বলো? স্পোর থাকে, অনেকগুলো স্পোর থাকে, ঠিক আছে? এই স্পোর গুলো দিয়ে, এই স্পোর গুলো যদি ছড়ায় পড়ে বাতাসে, সেখান থেকে নতুন নতুন ছত্রাক হবে। তাহলে এই হ্যাপ্লয়েড স্পোর দিয়ে তাদের যৌন জনন ঘটে। ওকে, আচ্ছা, এই জায়গাটাকে বলতেছি হচ্ছে গিল। গিল মানে হচ্ছে ফুলকা। তো এটা ফুলকার মতো অনেকটা। এই গিলের মধ্যে কি থাকে বলো? স্পোর থাকে। তাহলে দেখো, ফানজাই বা ছত্রাক, ছত্রাক এককোষী হইতে পারে। আমি যেটা আঁকছি ওইটা মোটেও এককোষী না, ওইটা অবশ্যই বহুকোষী। তাহলে এককোষী ছত্রাক কোনটা? একটা এককোষী ছত্রাকের উদাহরণ দেন তো ভাই। ইস্ট। ইস্ট হচ্ছে একটা এককোষী ছত্রাক। তোমরা কি কেউ জানো কিনা যে ইস্টকে আমরা পাউরুটি বানানোর সময় ব্যবহার করি? ইস্টকে যদি একটু দুধের মধ্যে ভিজায় রাখো, এই ইনঅ্যাক্টিভ ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়, এবং তাকে তখন যদি পাউরুটির ডো বা ওই যে যে কি বলে এটাকে, খামির বা দলাটার সাথে যদি মিশাও,
তখন সে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, ওইটা ফুলে থাকে। আচ্ছা, তাহলে এককোষী হোক অথবা মাইসেলিয়াম পূর্ণ সুতার মতো হোক, যেটাই হোক না কেন, সে ফানজাইয়ের অন্তর্ভুক্ত হবে। সেও তো একটা প্রকৃত কোষী, তাহলে তার নিউক্লিয়াসটা সুগঠিত। এইটা খুবই আসে পরীক্ষাতে, বুঝছো, যে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? উত্তর হচ্ছে কাইটিন। কাইটিনটা কি ভাই? কাইটিন হচ্ছে কাঁকড়ার যে বাইরের আবরণ, তারপর হচ্ছে আহ ধরো চিংড়ি মাছের যে বাইরের আবরণ শক্ত, যেটা খোলসটা আমরা তো খাই না, ফেলে দিই, ওইটা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি। তাহলে তুমি বলবো ভাই চিংড়ি মাছটা তো শক্ত, ছত্রাকটা তো নরম তুলতুলে, কাইটিন কই? এই কাইটিনটা ওর কোষের কোষ প্রাচীর হিসেবে আছে, তোমাকে বুঝতে হবে। তাহলে ওই কাইটিনটা অনেক পাতলা। আর চিংড়ি মাছের ক্ষেত্রে যে কাইটিনটা, ওইটা তো কোষ প্রাচীর না, ওইটা ওর পুরো শরীরের প্রাচীর হয়ে আছে, তাই ওই কাইটিনটা অনেক মোটা, বুঝছো? কিন্তু দুইটাই কাইটিন। এটা কাইটিনটা তুমি আলাদা করে বুঝতে পারতেছো না, কারণ কোষ প্রাচীর হিসেবে খুব পাতলা হয়ে আছে। ওরা কখনোই ফটোসিনথেসিস করতে পারে না, ছত্রাক, তাই ওরা কখনোই নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, অন্যের খাবার সে শোষণ করে খায়। কি দিয়ে শোষণ করে? ওই যে তার সূত্রাকার মাইসেলিয়াম দিয়ে শোষণ করে। ওকে, আচ্ছা, ক্লোরোপ্লাস্ট থাকবে না, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করবে, করুক। তাহলে ইস্ট একটা এককোষী ছত্রাক। পেনিসিলিয়াম খুব ইম্পর্টেন্ট একটা ছত্রাক। এখান থেকে আমরা পেনিসিলিন নামক একটা অ্যান্টিবায়োটিক পাইছিলাম, বুঝছো? 1929 সালে আলেকজান্ডার ফ্লেমিং এই পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছিল। আর এই অ্যান্টিবায়োটিক আবিষ্কারের মধ্য দিয়ে আমরা অনেক রোগ থেকে আসলে রোগের ঔষধ পাইছি। আগে যখন কলেরা হতো, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত কলেরা রোগে, বুঝছো? কিন্তু এই অ্যান্টিবায়োটিকের ফলে এখন কলেরার যে ভিব্রিও কলেরা ব্যাকটেরিয়াটা আছে, ওইটাকে আমরা মেরে ফেলতে পারি অ্যান্টিবায়োটিক খেয়ে। কিন্তু আমাদের এই যে যথেচ্ছ ব্যবহার, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া, ডোজ কমপ্লিট না করা, এগুলোর অপরাধে ব্যাকটেরিয়াগুলো এখন অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ব্যাকটেরিয়াগুলোকে অ্যান্টিবায়োটিক দিয়ে এখন মারা যাচ্ছে না, বুঝছো? তাহলে এত বড় একটা আবিষ্কার, অ্যান্টিবায়োটিক আবিষ্কার। অ্যান্টিবায়োটিক কার বিরুদ্ধে কাজ করে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। অ্যান্টি মানে বিরুদ্ধ, আর ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া। ওকে, তাহলে অ্যান্টিবায়োটিকটা মানে অনেক অ্যান্টিবায়োটিক এখন নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে কি, আর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে না। আচ্ছা, তাহলে আমরা কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবো না, এবং ডোজ কমপ্লিট করব। ডাক্তার যেই ডোজ দিবেন সেই ডোজ কমপ্লিট করব, ঠিক আছে? আচ্ছা, কোথায় আছি তাহলে? ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। মাশরুমের আসলে একটা নাম আছে, এটাকে বলে অ্যাগারিকাস। অ্যাগারিকাস, বুঝছো? তো এইগুলো হচ্ছে ছত্রাকের উদাহরণ গেল। এরপর তো আমাদের প্রিয় দুইটাই চলে আসছি, প্লান্টিয়ার অ্যানিমেলিয়া। এগুলো তো সোজা, তাই না? প্লান্টিতে আমরা চিনি এই যে সুন্দর কাঁঠাল গাছ, আবৃতবীজী উদ্ভিদ, এটা প্লান্টির অন্তর্ভুক্ত। এদের টিস্যু তন্ত্র কিরকম বলো? উন্নত, তাই না? এদের সবকিছু সুন্দর করে সাজানো। ভ্রূণ সৃষ্টি হবে, ডিপ্লয়েড পর্যায়ে শুরু হবে। তাহলে এখানে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এই কথাগুলো অনেক বলছে। তাহলে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ব্যাপারটা তোমাকে একটু বোঝানো দরকার বোধ হয়। আমি বুঝাচ্ছি, দাঁড়াও, এই অংশটা শেষ করে যাই। যৌন জননটা কেমন? অ্যানাইসোগ্যামাস। আর যদি আরো অ্যাকুরেটলি বলি আবৃতবীজীর ক্ষেত্রে কেমন, তাহলে অ্যানাইসোগ্যামাসের মধ্যে আরো স্পেসিফিক বললে উগ্যামাস, আবৃতবীজীর ক্ষেত্রে। তাই না? কোনটা কি আমি তো তোমাকে পড়াই ফেলছি। আচ্ছা, প্লান্টির ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে কি থাকে দেখো, আর্কিগোনিয়াম থাকে। এই জন্য ওদেরকে আর্কিগোনিয়েট বলছি। আর্কিগোনিয়ামটা কি ভাই? স্ত্রী জননাঙ্গকে বলতেছি আর্কিগোনিয়াম। উদ্ভিদের স্ত্রী জননাঙ্গকে বলে আর্কিগোনিয়াম। তাহলে ভাই পুরুষ জননাঙ্গকে কি বলে? উদ্ভিদের পুরুষ জননাঙ্গকে বলে অ্যান্থেরিডিয়াম, বুঝছো? উদ্ভিদের পুরুষ জননাঙ্গকে কি বলে? অ্যান্থেরেডিয়াম, এরকম হবে। আর স্ত্রী জননাঙ্গকে বলে আর্কিগোনিয়াম, বুঝছো? আচ্ছা, অ্যান্থেরিডিয়ামটা সবার থাকে না, কিন্তু আর্কিগোনিয়ামটা নগ্নবীজি পর্যন্ত থাকে, কিন্তু আবৃতবীজিতে আবার আর্কিগোনিয়ামটা থাকে না। আচ্ছা, দেখো প্লান্টিকে আমরা ভাগ করছি ব্রায়োফাইটা এবং ট্রাকিওফাইটা, এই দুই ভাগে। কিসের উপর বেস করে? এই যে জাইলেম ফ্লোয়েমের কথা তোমরা শুনছো কিনা কখনো? জাইলেম আর ফ্লোয়েমের কথা, যারা উদ্ভিদে খাবার এবং পানি পরিবহন করে, জাইলেম ফ্লোয়েম শুনছো কখনো? তাহলে জাইলেম ফ্লোয়েম নাই কার বলো? এই ব্রায়োফাইটের জাইলেম ফ্লোয়েম নাই। আর যারা ট্রাকিওফাইটা, তাদের কি আছে বলো? জাইলেম ফ্লোয়েম এগুলো আছে। ওকে, তাহলে ব্রায়োফাইটার মধ্যে কোনগুলো? ব্রায়োফাইটা মানে হচ্ছে মসবর্গীয় উদ্ভিদ। তুমি বলো ভাই এগুলো তো চিনি নাই, মসবর্গীয় উদ্ভিদ এটা আবার কোনটা? আচ্ছা আমাকে বলো, তোমরা কি এমন দেখছো যে একটা ভেজা স্বেচ্ছাতে একটা দেয়াল, মনে করো পুরনো দেয়াল, ওইটা সবুজ ঘাস দিয়ে তোমার মনে হচ্ছে যে সবুজ কার্পেট কেউ বিছায় রাখছে ওই দেয়ালের উপর, চিমটি দিলে কার্পেটের মতো উঠে আসে,
খেয়াল করছো কখনো এরকম দেয়াল? তাহলে ওই দেয়াল থেকে যে চিমটি দিয়ে যে তুমি কার্পেটের মতো তুলে আনলা, ওই গাছগুলো হচ্ছে মস। আমি কি বুঝাইতে পারছি? মস তোমাকে চিনাইতে পারছি? তো ওদের দেহে জাইলেম ফ্লোয়েম নাই পানি পরিবহনের জন্য। ওকে, ট্রাকিও ফাইটার। ট্রাকিও মানেই হচ্ছে, ট্রাকিও মানে কি, ওই ট্রাকিয়া থেকে আসছে, বুঝছো? মানে জাইলেমের একটা অংশ হচ্ছে ট্রাকিয়া, নল, নল বা নালী, যেখান দিয়ে পানি বা খাদ্য পরিবহন হইতে পারবে, ওটাকে আমরা ট্রাকিও ফাইটা বলতেছি। তাহলে ট্রাকিও ফাইটার মধ্যে আছে ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ। ফার্নবর্গীয় উদ্ভিদ কোনটা? তোমরা কি ঢেকি শাক খাইছো? ঢেকি শাক, ওই ঢেকি শাক হচ্ছে একটা ফার্নবর্গীয় উদ্ভিদ, ঠিক আছে? চারপাশে দেখা যায়। তাহলে আমাদের কলেজে উঠলে কিন্তু ব্রায়োফাইট আর এই ফার্নবর্গীয় উদ্ভিদ নিয়ে একটা চ্যাপ্টার, নগ্নবীজী আবৃতবীজী নিয়ে একটা চ্যাপ্টার, খুব ডিটেলসে পড়তে হবে এদেরকে নিয়ে। ওকে, নগ্নবীজী তোমরা চেনো কিনা? সাইকাস, নাম শুনছো? সাইকাস, পাইনাস, এটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। আর আবৃতবীজী উদ্ভিদে কিন্তু আর কি নিয়ম থাকবে না। ওকে, শিখে রাখতে পারো ব্যাপারটা। ওকে, তাহলে আমরা উদ্ভিদ নিয়ে পড়লাম, প্লান্টি নিয়ে পড়া শেষ। অ্যানিমেলিয়াটা দেখো, অ্যানিমেলিয়া তো বুঝতেই পারতেছো, সব অ্যানিমেল এখানে, আমরাও অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। আমাদের কিংডম কি? অ্যানিমেলিয়া। ওকে, তাহলে কোষপ্রাচীরটা এখানে জড়ো, আমাদের প্রাণীতে কোনো কোষপ্রাচীর থাকবে? উদ্ভিদ আর প্রাণীর কোষে প্রধান পার্থক্য কি? কোষপ্রাচীর। তাহলে প্রাণীর কোষে কোনো কোষপ্রাচীর থাকে না, উদ্ভিদের কোষে অবশ্যই সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর থাকবে। ওকে, উদ্ভিদের কোষে সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর থাকবে। ছত্রাকের কোষে কাইটিন নির্মিত কোষপ্রাচীর। ব্যাকটেরিয়ার কোষে পেপটিডোগ্লাইকান নির্মিত কোষপ্রাচীর। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, প্লাস্টিড না থাকা এরা হেটারোট্রফিক। হেটারোট্রফিকের বাংলা হচ্ছে পরভোজী, বুঝছো? আচ্ছা, তার মানে কি আমরা কি নিজেদের খাবার নিজে তৈরি করতে পারি? সূর্যের মধ্যে বসে আছি, আমি কি ফটোসিনথেসিস করতে পারবো? আমার দেহে কি ক্লোরোফিল আছে? আমি কি সবুজ রঙের? না তো। তাহলে আমি ফটোসিনথেসিস করতে পারবো না। আমাকে আরেকটা গাছ খেয়ে বাঁচতে হবে, বা আরেকটা প্রাণী খেয়ে বেঁচে থাকতে হবে। আমি অন্যকে খেয়ে বাঁচি, পরভোজী। ওকে, জটিল টিস্যু তন্ত্র থাকে আমার দেহে, আমার দেহের স্ট্রাকচার অনেক জটিল, মেডিকেলে পড়ে এটা বলার অপেক্ষা রাখে না। এবং আমাদের বংশবৃদ্ধি কিভাবে হয়? যৌন জননের মাধ্যমে, তাই না? মানুষের তো অযৌন জনন হয় না। মানুষে কি ধরো অযৌন জনন, অঙ্গজ জনন এগুলো সম্ভব? এগুলো তো সম্ভব না। এগুলো সম্ভব হইলে ধরো তুমি কোনো ভিড়যুক্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, ঠিক আছে, অনিচ্ছা সত্ত্বেও ধরো কারোর সাথে হাতে হাত ঘষা লেগে গেল, বাসায় গিয়ে দেখলা যে ঘটে গেছে প্রজননের ঘটনা, কি ভয়ঙ্কর হইতো, তাই না? উদ্ভিদে তো এগুলা হয়, তাই না? উদ্ভিদে তো ওই যে পরাগরেণু, পরাগধানী ট্রান্সফার হয়ে প্রজনন হয়ে যায়, মানুষে তো এগুলা হয় না। মনে করো মানুষের ছেলেদের মাথায় একটা বড় পরাগধানী, মেয়েদের মাথায় গর্ভমুণ্ড, কি ভয়ঙ্কর দেখতে লাগতো, তাই না? ছেলেদেরকে, ছেলেদের ধরো ফোন আসতো যে আমি আফ্রিকা থেকে বলছি, আমি আমেরিকা থেকে বলছি, আপনি বাবা হয়েছেন, কারণ আপনার পরাগরেণু বাংলাদেশ থেকে উড়ে উড়ে আফ্রিকা আর আমেরিকায় চলে আসছিল। তো ভাগ্যিস যে আমাদের অ্যানিমিলিয়াতে তথা মানুষে শুধু যৌন জনন হয়, অযৌন জনন বা অঙ্গজ জনন এইগুলা নাই মানুষে, আল্লাহ বাঁচাইছে। আচ্ছা, তো ভ্রূণ যখন বিকশিত হয় মায়ের গর্ভে, তখন ভ্রূণের স্তর তৈরি হয়। এই স্তরগুলোর আবার নাম আছে, যেগুলো আমরা কলেজে গেলে পড়বো। মানে আমাদের দেহের কোষগুলো তিনটা স্তরে বিন্যস্ত হয়ে যায়, বুঝছো? এদের নাম কি বলো? একটোডার্ম, একটোডার্ম। মাঝখানের স্তরটার নাম কি? মেসোডার্ম, মেসোডার্ম। আর লাস্ট স্তরটার নাম কি, মানে ভেতরের স্তরটার নাম হচ্ছে এন্ডোডার্ম। ডার্ম মানে হচ্ছে ত্বক বা স্তর, একটো মানে বাইরের দিকে, এন্ডো মানে ভেতরের দিকে, মেসো মানে মাঝখানে। ওকে, এগুলো আমাদের ক্ষেত্রে তৈরি হয়, আর কারো এগুলো তৈরি হয় না অ্যানিমেলিয়া ছাড়া। তাহলে দেখো প্রোটোজোয়া গুলোকে বাদ দিতে হবে। প্রোটোজোয়া কারা? ওই যে অ্যামিবা গুলো হচ্ছে প্রোটোজোয়া, এই অ্যামিবাকে বাদ দাও, ঠিক আছে? তারপর ম্যালেরিয়া পরজীবী, এরা হচ্ছে প্রোটোজোয়া, ম্যালেরিয়া রোগ বানায়, এগুলাকে বাদ দাও। এগুলোকে বাদ দিলে অন্যান্য যত প্রাণী থাকে তারা তাদের সকল মেরুদণ্ডী অমেরুদণ্ডী সব প্রাণী হচ্ছে কোথায় পড়বে? এই অ্যানিমেলিয়াতে পড়বে। আচ্ছা, এই যে পাঁচটা রাজ্য আমরা পড়লাম, এই পাঁচটা রাজ্যের কথা বলছিল কে জানো? হুইটেকার। আর মার্গুলিস হচ্ছে এটাকে অনুমোদন দিছিল। এটা তো অনেক আগের কথা, 1970-এর দিকে। 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আরেকজন বিজ্ঞানী, উনি যেটা করলো, উনি প্রোটিস্টাকে দুই ভাগ করতে চাইলো। প্রোটিস্টার মধ্যে দুইটা ভাগ উনি করে ফেললো, যে প্রোটিস্টাকে আমি একটা রাজ্য হিসেবে মানি না, প্রোটিস্টা আসলে দুইটা রাজ্য। এটার মধ্যে কিছু প্রোটোজোয়া আছে, এই প্রোটোজোয়ার মধ্যে কারা পড়বে? অ্যামিবা পড়বে। ও, সব মুছে গেল। আচ্ছা, কি পড়বে বলো? অ্যামিবা,
তারপরে যে ম্যালেরিয়া পরজীবী এইগুলা পড়বে। আর শৈবালগুলো কই পড়বে? এই ক্রোমিস্টাতে পড়বে শৈবালগুলো। এই দুই ভাগে উনি ভাগ করতে চাইছে, যে দুইটাকে আমি মিলাইতে চাই না, এই দুইটাকে দুই ভাগে রাখতে চাই, একটা প্রোটোজোয়া একটা ক্রোমিস্টা। আমি প্রোটিস্টাকেই দুই ভাগ করে ফেলতে চাই। তাহলে উনার মতে রাজ্য কয়টা হয়ে যাবে? 6টা হয়ে যাবে, তাই না? এই টমাস কেলভিয়ার স্মিথ, এই স্মিথের মতে রাজ্য হয়ে যায় 6টা। তো এই আর কি, তো 6টা রাজ্যে ভাগ করছিল কে? স্মিথ। তাহলে বাচ্চারা এটা নিয়ে আর ডিটেলস আমরা যাচ্ছি না, তোমরা যেহেতু ছোট লেভেলে আসছো। আমরা কি রাজ্যের কনসেপ্ট বুঝতে পারছি? সমস্ত উদ্ভিদ এবং প্রাণী, একদম আণুবীক্ষণিক জীব থেকে শুরু করে সবাইকে অন্তর্ভুক্ত করার জন্য আমরা এই 5 রাজ্যের ধারণাকে মনে রাখবো। কি কি ছিল আবার একটু রিক্যাপ করে ফেলি আমরা, চলো। মনেরা, যেটা কিনা প্রোক্যারিওট, তাই না? আর বাকি 4টাই ছিল ইউক্যারিওট। মনেরাতে ছিল ব্যাকটেরিয়া আর সায়ানোব্যাকটেরিয়া। ইউক্যারিওটে কাদেরকে বললাম? প্রথমে ছিল প্রোটিস্টা, যেখানে শৈবাল এবং অ্যামিবা, ম্যালেরিয়া পরজীবী, প্যারামাইসিয়াম এগুলো পড়ছে। তারপরে ছত্রাক, ফানজাই, তারপরে প্লান্টি অ্যানিমেলিয়া। ওকে, ডান। ইনশাল্লাহ আমরা পারবো। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ নিয়ে পরিচলো। তাহলে আমাদের আন্তর্জাতিক কোড চিহ্নিত কয়টা ধাপ আছে? 7টা ধাপ আছে, ঠিক আছে? ধাপগুলো একটু দেখে ফেলি, চলো। তাহলে ধাপগুলো, এটার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, এই ধাপগুলোকে অবশ্যই সিরিয়ালি তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, আমরা বলছিলাম হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েডটা তোমাকে একটু বলবো। ওইখানে লেখা ছিল যে হ্যাপ্লয়েড দুইটা গ্যামেট মিলে একটা ডিপ্লয়েড ভ্রূণ তৈরি করে। এগুলো তো মাথার উপর দিয়ে চলে যায়, আমরা কিছু বুঝতেই পারি না। হ্যাপ্লয়েড মানে কি? এখানে 3টা কোষ আছে, খেয়াল করো। এটা একটু বুঝাই, তারপর পরের পরে যাই। এই কোষটার মধ্যে 1 নম্বর ক্রোমোজোম কয়টা? একটা। 2 নম্বর ক্রোমোজোম একটা, 3 নম্বর ক্রোমোজোম একটা। তুমি বলো, ভাই ক্রোমোজোমের নাম্বার আপনি কেমনে বুঝলেন? এখানে কি ক্রোমোজোমের গায়ে কি লিখা থাকে 1 2 3? আল্লাহ কি লিখে দিচ্ছেন? না, নাম্বারিং গুলো আমরা মানুষ বানাইছি। যেটা সবচেয়ে লম্বা ওটাকে 1 নাম্বার ধরি, তার চেয়ে খাটোটাকে 2, তার চেয়ে খাটোটাকে 3, তার চেয়ে খাটোটাকে 4, তার থেকে খাটোটাকে 5। এভাবে আমরা নাম্বারিং করি লেংথ অনুযায়ী, দৈর্ঘ্য অনুযায়ী, বুঝছো? তো মনে করো ওর 3টাই ক্রোমোজোম আছে, 1 নাম্বার একটা, 2 নাম্বার একটা, 3 নাম্বার একটা। তাহলে সব একটা একটা করে আছে না? এমন হলে তাকে তুমি বলবা হ্যাপ্লয়েড, যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। ওকে, এবার ধরো তার 1 নাম্বার ক্রোমোজোম কয়টা আছে? 2টা। 2 নাম্বার ক্রোমোজোম কয়টা? 2টা। 3 নাম্বার ক্রোমোজোম কয়টা? 2টা। তাহলে তাকে তুমি কি বলবা? ডিপ্লয়েড। আচ্ছা, যদি 1 নাম্বার ক্রোমোজোম থাকে 3টা, 2 নাম্বার ক্রোমোজোম 3টা, 3 নাম্বার ক্রোমোজোম 3টা, তাহলে তুমি তাকে কি বলবা? ট্রিপ্লয়েড। আচ্ছা, তাহলে ডিপ্লয়েড হয় কারা? দেহকোষগুলো হয় ডিপ্লয়েড। এই কনসেপ্টগুলো পরের ক্লাসগুলোতে আমাদের খুবই কাজে লাগবে, তাই সবাই খুব ভালো মতন বুঝে নাও। এগুলো বায়োলজির একদম বেসিক কনসেপ্ট। তবুও তোমার অনেক সিনিয়র বড় ভাই বোনরা এগুলো বুঝেন না, খুব দুঃখজনক ব্যাপার। আচ্ছা, ট্রিপ্লয়েড তুমি কোথায় পাবা? শস্য বা এন্ডোস্পার্মের মধ্যে পাবা। ভাই এন্ডোস্পার্মটা আবার কি? নারিকেলের শ্বাস খাইছো? নারিকেলের শ্বাস হচ্ছে নারিকেলের শস্য বা এন্ডোস্পার্ম। তাহলে নারিকেলের শ্বাসের একটা কোষ নিয়ে তুমি পরীক্ষা করলে দেখবা ওইখানে ক্রোমোজোম সব 3টা করে আছে, বুঝছো? ট্রিপ্লয়েড। আবার ধরো তুমি যদি জনন কোষ নাও, জনন কোষ মানে কি? শুক্রাণু ডিম্বাণু। সেগুলো নিলে তুমি কেমন দেখবা? সেইগুলো নিলে তুমি দেখবা হচ্ছে যে এখানে একটা একটা করে আছে, বুঝছো? আচ্ছা, তাহলে ধরো একটা শুক্রাণু একটা ডিম্বাণুকে মিলাইলা, এরকম 2টা কোষ যদি মিলাও তখন তারা কেমন হয়ে যাবে? তখন ওই যে 1 নাম্বার ক্রোমোজোম কয়টা হয়ে যাবে? 2টা হয়ে যাবে না? 2 নাম্বার ক্রোমোজোম 2টা হয়ে যাবে, 3 নাম্বার ক্রোমোজোম 2টা হয়ে যাবে। তাহলে 2টা জনন কোষ মিলে আসলে একটা কি তৈরি করবে বলো? ভ্রূণ বা জাইগোট তৈরি করবে। ওকে, এই যে 2টা জনন কোষ, 2টা হ্যাপ্লয়েড জনন কোষ মিলে কি করবে? একটা, এটার নাম কি বলে? এটাকে আমরা কি নামে ডাকি? জাইগোট নামে ডাকি। যে জাইগোট পরবর্তীতে কি হবে? ডিপ্লয়েড ভ্রূণ হবে। এই ভ্রূণ থেকেই পরে কি হবে? পূর্ণাঙ্গ প্রাণী হবে। মায়ের পেটে যখন ছিলাম তখন ভ্রূণ, তারপরে ধীরে ধীরে পূর্ণাঙ্গ প্রাণী। বুঝতেছো ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা তোমার বইয়ের একটা অংশ আছে এই চ্যাপ্টারে। আমি যেন কি পড়াতে এসেছি তোমাকে? শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। 1.4-এ চলে আসছি, ক্লাসের প্রায় শেষ দিকে চলে আসছি, এবং গল্প এবং আনন্দের মধ্য দিয়েই কিন্তু আমরা ক্লাসটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আশা করি তোমাদের খারাপ লাগছে না। যারা এখনো শুনছো, তোমরা ডেফিনেটলি ভালো কিছু করবা, আমি মন থেকে দোয়া করছি। ওকে, আর ক্লাসগুলো যারা করছো তারা অবশ্যই ক্লাসের নোটটা সুন্দর করে করতে পারো, এবং আমার বিভিন্ন গ্রুপ, যেমন ধরো রোড টু ডিএমসি, ড্রিম টু বি এ ডক্টর, এটা হচ্ছে যদিও কলেজে ভাই আপুদের জন্য, সেই গ্রুপে
আম, তুমি এটা সাবমিট করতে পারো। তোমাদের স্কুলের জন্য আমি এখনো কোনো গ্রুপ খুলি নাই, বাট যদি তোমাদের পার্টিসিপেশন ভালো থাকে তখন আমি একটা গ্রুপ ওপেন করে দিতে পারি, সেখানেও তোমরা নোটগুলো সাবমিট করতে পারো। এটার উপর কোনো কন্টেস্টও চলে আসতে পারে সামনে, হু নোস। ভালো মতো ক্লাস করো, আনন্দ নিয়ে ক্লাস করো, এটাই আমার চাওয়া। বাচ্চারা, শ্রেণীবিন্যাসের 7টা ধাপ দেখো। কিংডম, আমরা যেটা পড়লাম, কিংডম, মনেরা, তারপর প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই কিংডমগুলো আমরা পড়ছি, তাই না? তাহলে প্রথমে আমরা কিংডম লিখবো। একটা প্রাণীকে শ্রেণীবিন্যাস করতে গেলে তার কিংডম কি সেটা লিখবো, তারপর তার ফাইলাম বা পর্ব লিখবো। যদি এটা উদ্ভিদ হয় তখন ফাইলামের বদলে কি লিখা হয় জানো? ডিভিশন, মানে বিভাগ। প্রাণীর ক্ষেত্রে 9টা পর্ব আছে, মানে প্রাণীর ক্ষেত্রে 9টা মেজর পর্ব আছে, প্রধান পর্ব 9টা। উদ্ভিদের ক্ষেত্রে আছে ডিভিশন অনেকগুলো। তারপরে কি লিখবো? ক্লাস, তারপরে অর্ডার। ক্লাস মানে হচ্ছে শ্রেণী, অর্ডার মানে বর্গ, ফ্যামিলি মানে কি? গোত্র, জেনাস মানে হচ্ছে গণ, আর স্পিসিস মানে প্রজাতি। আচ্ছা, এখন এইটার সিরিয়াল তো ভাই মনে থাকে না। এটা সিরিয়াল ভাই প্রথম 2টা মনে থাকে ভাই, যে প্রথমে কিংডম তারপরে ফাইলাম, এটুক মনে থাকে। আর লাস্টের দিকে ভাই জেনাস আর পরে স্পিসিস। কিন্তু ক্লাস, অর্ডার, ফ্যামিলি, এই সিরিয়ালটা অনেকেরই মনে থাকে না। তাহলে তারা মনে রাখবো হচ্ছে কফ। কি মনে রাখবা বলো? কফ। প্রথমে ক্লাস, তারপরে অর্ডার, তারপর ফ্যামিলি, কি হইলো? কফ। তাহলে আর এই সিকোয়েন্স আমাদের কখনো উল্টাপাল্টা হবে না। প্রথম যে কিংডম, তারপর যে ফাইলাম, এটা সবাই জানো। আর লাস্টে যে জেনাস স্পিসিস, এটাও সবাই জানো। মাঝখানে কি? কফ, ক্লাস, অর্ডার, ফ্যামিলি। ওকে, এই সিরিয়ালে লিখতে হবে, সিরিয়াল ব্রেক করলে হবে না কোনোভাবেই। আচ্ছা, গেল। তো এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে ক্যাটাগরি, বুঝছো? এগুলো হচ্ছে ক্যাটাগরি। আর এই ক্যাটাগরির আন্ডারে আমরা যেটা লিখবো সেটাকে আমরা বলি হচ্ছে টেক্সন। ওকে, যেমন ধরো কিংডম আমি লিখলাম অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া। তাহলে এই অ্যানিমেলিয়াটা কি? একটা টেক্সন, বুঝছো? ফাইলাম ধরো আমি লিখলাম হচ্ছে করডাটা, করডাটা। তাহলে করডাটা কি বলো? একটা টেক্সন, বুঝছো? তাহলে 7টা ক্যাটাগরি, 7টা ক্যাটাগরির আন্ডারে যেটা আমি লিখবো সেটা হচ্ছে একটা টেক্সন। এই টেক্সনকে তুমি শ্রেণীবিন্যাসের একক বলতে পারো। ওকে, আমরা বইতে চাই এই জিনিস, তাহলে আমরা দেখে ফেললাম। এই 7টা জিনিস আমরা লিখতে পারবো। পরীক্ষায় যদি আসে যে 7টা ধাপ লিখো, ঘ্যাট ঘ্যাট করে আমরা লিখে ফেলতে পারবো, বাংলা ইংরেজি যেটাই লিখতে হোক। আচ্ছা, এখন দেখো এখানে উপরের ধাপ যেন বড় একটা সেট, তার নিচের ধাপ হলো তার উপসেট, মানে ব্যাপারটা বুঝতে পারতেছো? এটা হচ্ছে বড় একটা জিনিস, সেটার আন্ডারে বেশ কয়েকটা পর্ব আছে। ধরো একটা কিংডম, ধরো অ্যানিমেলিয়া কিংডমের আন্ডারে পর্ব আছে কয়টা? অ্যানিমেলিয়া কিংডমের আন্ডারে 9টা মেজর পর্ব আছে। তাহলে এটা যদি সেট বলি, এটাকে একটা উপসেট বলতে পারি, বুঝছো? আবার এই পর্বের আন্ডারে অনেকগুলো ক্লাস আছে, রাইট? এইরকম বিন্যাসকে আমরা বলি হচ্ছে, এই ধরনের বিন্যাসকে আমরা বলি নেস্টেড হায়ারার্কি, বুঝছো? নেস্টেড হায়ারার্কি, এই সিস্টেমটা। আমরা একটু চলো মানুষের শ্রেণীবিন্যাস পড়ি। বাচ্চারা, তোমরা খুব জেনে অদ্ভুত অনুভব করবা, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি রিটেন পরীক্ষাতে এটা আসছিল যে মানুষের শ্রেণীবিন্যাস লিখো, এবং কলেজের কোনো বইতে মানুষের শ্রেণীবিন্যাস এভাবে দেওয়া নাই। কলেজের আছে বোধহয় জুলজির একটা জায়গাতে, বাট ওইভাবে মানে পোলাপানরা পড়ে না এটা। তো এটা কিন্তু আসছিল যে মানুষের শ্রেণীবিন্যাস লিখো। তাহলে দেখো স্কুলের বাচ্চারা এটা ভালো মতন লিখে ফেলতে পারবে, কিন্তু কলেজের অনেকেই কিছুই লিখতে পারে নাই, বুঝছো? তাহলে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখো, বায়োলজিটা ভালো মতন পড়তে হবে, রিটেনও থাকে সেখানে। আচ্ছা, আসো আমরা কি নিয়ে কথা বলছি? ও, মানুষের শ্রেণীবিন্যাস। মানুষের কিংডম কি? অ্যানিমেলিয়া। কেন ওকে অ্যানিমেলিয়াতে ফেললাম? কারণগুলো চলো আমরা অনুসন্ধান করি। এটা তো প্রাণী, তাই না? এবং এটা প্রকৃতকোষী, এটা আদিকোষী না যে মনে রায় ফেলে দিব। এটা প্রকৃতকোষী, এটা পরভোজী এবং জটিল টিস্যু তন্ত্র আছে, এই সব কিছু মিলিয়ে অ্যানিমেলিয়া। যদি এটা স্বভোজী হইতো তাহলে এটা প্লান্টিতে ফেলতাম। প্লান্টি তো নিজের খাবার নিজে তৈরি করতে পারে। আচ্ছা, তারপরে মানুষ কোন পর্বের? করডাটা। কেন করডাটা? করডাটা হচ্ছে যাদের জীবনের কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে। আমাদের যখন আমরা মায়ের গর্ভে ছিলাম তখন আমাদের এত সুন্দর মেরুদণ্ড ছিল না। এই জায়গাতে যে স্থিতিস্থাপক বা ইলাস্টিক একটা জিনিস ছিল, ওই ওই ইলাস্টিক জিনিসটার নাম হচ্ছে নটোকর্ড। পরবর্তীতে ওই নটোকর্ডের জায়গায় শক্ত হাড্ডি তৈরি হয়েছে, যেটা দিয়ে মেরুদণ্ড হয়েছে, রাইট? তো যাদের নটোকর্ড থাকে তারাই হচ্ছে করডাটা। আচ্ছা, আমাদের ক্লাস কি বলো? ম্যামালিয়া। কারণ কি? আমরা মাতৃদুগ্ধ পান করি। ম্যামাল মানে হচ্ছে স্তন্যপায়ী, তাই না? আমরা মায়ের স্তন পান করি, তাই। আচ্ছা, তারপর আমাদের বর্গ হচ্ছে প্রাইমেট। আচ্ছা, কেন প্রাইমেট? কারণ আমরা এইরকম করে কোনো জিনিসকে ধরতে পারি, এই যে গ্রিপ করতে পারি এরকম করে, বুঝছো? তাহলে আমরাও প্রাইমেট, বানর, গরিলা সবাই প্রাইমেট, কারণ আমরা সবাই এরকম করে একটা জিনিসকে ধরতে পারি।
প্রাইমেট মানে হচ্ছে যাদের, এটাকে বলে হচ্ছে অপোজিবল গ্রিপ, বুঝছো? অপোজিবল গ্রিপ ইংরেজিতে লিখলে ভালো হতো বোধ হয়। অপোজিবল গ্রিপ মানে কি, এই যে বুড়ো আঙ্গুলকে আরেক পাশ থেকে নিয়ে এসে কোনো কিছু গ্রিপ করতে পারতেছো। তাহলে আমরা যেভাবে গ্রিপ করতে পারি, এভাবে আমরা গরিলা, বানর এরা গ্রিপ করতে পারি। তাই এই প্রাণীগুলোকে আমরা কোথায় ফেল দিছি? প্রাইমেটে ফেল দিছি। ওকে, আচ্ছা। ঘ্রাণ অপেক্ষা আমাদের দৃষ্টিশক্তি বেশি উন্নত। কুকুর কিন্তু আবার প্রাইমেট হবে না, কারণ কুকুর এইভাবে গ্রিপ করতে পারে, বুড়ো আঙ্গুল দিয়ে এভাবে গ্রিপ করতে পারে, ওর বুড়ো আঙ্গুল আছে এরকম নাই। আবার ওর কিন্তু ঘ্রাণ শক্তি বেশি তীব্র, তাই না? আমাদের কিন্তু ঘ্রাণ থেকে দৃষ্টি শক্তি বেশি, দেখতে পারি অনেকখানি। আচ্ছা, তারপর দেখো ফ্যামিলি কি, হোমিনিডি। হোমিনিডি এই যে গরিলা, শিম্পাঞ্জি, ওরাং ওটাং, এদের যে সাদৃশ্যপূর্ণ প্রাণীগুলো, এদেরকে আমরা হোমিনিডিতে রেখে দিচ্ছি। ওকে, তারপর আসো দেখো জেনাস হচ্ছে হোমো, কারণ আমাদের মস্তিষ্ক অনেক বড় এবং 2 পায়ে হাঁটতে পারি। অন্য কেউ কিন্তু 2 পায়ে হাঁটতে পারে না, তাই না? ওই বানর, গরিলা ওরা কিন্তু 4 পায়ে হাঁটে। তাহলে ওরা কি কেউ হোমোতে পড়বে? না। হোমো হচ্ছে মানুষের জন্য, যারা 2 পায়ে হাঁটতে পারে। ওকে, আর সেপিয়েন্স কেন বলতেছি? এই আমাদের চওড়া খাড়া কপাল আছে, বুদ্ধিবৃত্তিক ভাবে আমরা উন্নত, আমাদের খুলির হাড্ডি এটা হচ্ছে পাতলা। যেমন আমার কাছে একটা খুলি আছে, হ্যাঁ, যেহেতু আমরা তোমাদের বড় ভাই আপনাদের পড়াই, এই এগুলো মানুষের হাড্ডি, ঠিক আছে, অরিজিনাল। তো এগুলো যথেষ্ট পাতলা, এই এইগুলোর জন্য আমরা এটাকে ওই মানুষকে স্যাপিয়েন্সে রাখছি। ওকে, আচ্ছা। তারপর আমরা চলে যাব আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। আচ্ছা, এগুলো আমরা পারবো ইনশাল্লাহ। দ্বিপদ নামকরণ এবং নামকরণের কিছু পদ্ধতি আছে, সিস্টেম আছে, যেটা আমি শুরুতেই তোমাকে বললাম। এই যে নিচে দাগ দিতে হবে, এটা বোধহয় সবাই শিখে নিচ্ছ, তাই না? তাহলে দ্বিপদ নামকরণের পদ্ধতিগুলো আমি তোমাকে প্রথমে বলি। আচ্ছা, যদি এটা তুমি, আচ্ছা, প্রথমেই হচ্ছে এই দ্বিপদ নামকরণ অবশ্যই 2টা অংশের সমন্বয়ে তৈরি হতে হবে। প্রথমে থাকবে কি বলো, জেনাস, তারপরে থাকবে স্পিসিস। ওকে, আচ্ছা। আর যিনি নামটা দিছেন উনার নামও চাইলে মেনশন করা যায়। যেমন এই নামটা দিছে হচ্ছে লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস, এই জন্য আমি এখানে এল এল লিখে দিছি, এল মানে লিনিয়াস। কত সালে দিছে সেটা মেনশন করা যায়, তবে ব্যবহারিক ক্ষেত্রে সবসময় এটা লিখা হয় না। এটা না লিখলেও কোনো প্যারা নাই, কিন্তু বইপত্রে অনেক সময় এটা লিখা থাকে, বুঝছো? যিনি নামটা দিছেন ওনার প্রতি ক্রেডিট দিয়ে। আচ্ছা, যাই হোক, তাহলে এই 2টা ভাগ থাকবে। অবশ্যই এই প্রথম বর্ণটা কেমন হবে? বড় হাতের হবে। আর এটা কি হবে? বাকি সবগুলো কেমন হবে? ছোট হাতের বর্ণ হবে। 2টা আলাদা আলাদা দাগ দিব, একসাথে দাগ দিব না কিন্তু, 2টা আলাদা আলাদা দাগ, মনে থাকবে? আলাদা আলাদা দাগ দিব। আচ্ছা, যদি তুমি এটাকে বইয়ে ছাপাও তাহলে কি দাগ দিবা? না, তাহলে ইটালিক করে লিখতে হবে। ইটালিক মানে কি, একটু তেরা করে, তেরা করে লিখতে হবে। এই হচ্ছে কিছু নিয়ম। আর এই নিয়মগুলো আসলে মেনটেন করার জন্য 2টা কমিশন আছে, বুঝছো? মানে সরি, কোড আছে। কোড মানে কি, নিয়ম আছে, কিছু দলিল, লিখিত কিছু দলিল আছে, যে তুমি নাম দিতে চাইলে এর বাইরে কিছু তুমি করতে পারবা না। তোমার যা মন চাইবে তুমি তাই নাম দিতে পারবা না। যেমন বৈজ্ঞানিক নামটা অবশ্যই ল্যাটিন হইতে হবে। তুমি বলবা ভাই আমি একটা প্রজাতি খুঁজে পাইছি, কিন্তু আমি তো ল্যাটিন ভাষা জানি না, তাহলে কি আমি নাম দিতে পারবো না? পারবা, কিন্তু ওইটা একটু ল্যাটিন ধরনে দিতে হবে, বুঝছো? মানে এটা ওরা নিয়ম বানাই নিচ্ছে, আর কি করবা তুমি? আচ্ছা, যেমন আমি একটা এক্সাম্পল তোমাকে একটু পরে দিচ্ছি। ওকে, তার আগে চলো একটু এগুলো দেখে নিই। যেমন গোল আলুর বৈজ্ঞানিক নামটা দেখো। গোল আলু তুমি ছিলে ফেলো না, বলো, ছিলে তো ফেলো। তাহলে গোল আলুকে ছিলিয়ে ফেলো, তাহলে সোলানাম, তোকে ছুলিয়ে ফেলবো একদম। আর টিউবারোসাম, গোল আলু হচ্ছে টিউবারের উদাহরণ। গোল আলু আসলে মূল না, বুঝছো? এটা একটা কাণ্ড, গাছের কাণ্ড রূপান্তরিত হয়ে এরকম গোল হয়ে গেছে, টিউবার হয়ে গেছে। তো সোলানাম, টিউবারোসাম, এটা গোল আলুর সাইন্টিফিক নেম। আচ্ছা, 2টা পার্ট। এই ধরনের নামকরণকে আমরা দ্বিপদ নামকরণ বলছি, বাই নমিনাল নোমেনক্লেচার। বাই মানে 2, ওকে, নমিনাল মানে কি, নাম, তাহলে 2 নাম, নোমেনক্লেচার এটা নামের পদ্ধতি আর কি, এই আর কি, বাই নমিনাল নোমেনক্লেচার, দ্বিপদ নামকরণ। ওকে, বা নমিনাল মানে নাম না দিয়ে এটা মানে পদ, ঠিক আছে? বাই মানে 2, নমিনাল মানে পদ, আর নোমেনক্লেচার মানে নামকরণ, এই। আচ্ছা, আইসিবিএন আর আইসিজেডএন এর ফুল মিনিংটা পড়ো। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। একটা উদ্ভিদের নাম তুমি কিভাবে দিবা
এটা ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ওরা হচ্ছে স্বীকৃতি দিবে যে হ্যাঁ তোমার নামটাকে আমরা স্বীকৃতি দিলাম, তাইলে এটা বইপত্রে ছাপা হবে। নয়তো তুমি মনে মনে একটা নাম দিয়ে রাখছো, ওটা কি আর ওরা জানবে? বিশ্ববাসী জানবে? জানবে না। তাহলে তুমি নতুন কোনো প্রজাতি খুঁজে পাইলে, যদি প্রাণীর প্রজাতি খুঁজে পাও, তাহলে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচারে নাম দিয়ে জানাবা যে আমি এরকম একটা প্রাণী পাইছি। উদ্ভিদ পাইলে এটার নাম দিয়ে জানাবা, বুঝছো? আচ্ছা, তারপর দেখো, ওকে, তাহলে প্রথম নামকরণের ব্যাপারটা, দ্বিপদ নামকরণের ব্যাপারটা ক্যারোলাস লিনিয়াস ওনার একটা বইতে প্রকাশ করেন। বইটার নাম কি? স্পিসিস প্ল্যান্টারাম। বইটার নামটা একটু দেখবা। এই বইটার লেখককে স্পিসিস প্ল্যান্টারাম ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে? উনি এই বইটা লিখেন। এই বইয়ে উনি দ্বিপদ নামকরণের ব্যাপার সম্পর্কে প্রথম বলেন। আচ্ছা, তাহলে দেখো কি কি নিয়ম আছে। ল্যাটিন ভাষার মতো হইতে হবে, ওকে? আর যদি ল্যাটিন ভাষা না হয়, না জানো, তাহলে ল্যাটিনের মতো হইতে হবে। যেমন এই যে একজন প্রাণীবিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার, উনি একটা ব্যাঙ আবিষ্কার করছে। এই ব্যাঙটা কোনো বইতে কোনো জায়গাতে লেখা নাই, কেউ এই ব্যাঙটাকে আগে শ্রেণীবিন্যাস করে নাই। তো উনার মনে হলো এটাকে শ্রেণীবিন্যাসের অন্তর্ভুক্ত করা দরকার, ওর একটা লিখিত নাম থাকা দরকার। তো উনি কি নাম দেওয়া যায়? উনি দেখছেন যে উনার প্রাণীবিদ্যা বিভাগের একজন স্যার কাজী জাকির হোসেন, উনার প্রতি মানে সম্মান দেখিয়ে ব্যাংকটার নাম রাখছে, দেখো, জাকেরানা ঢাকা। তাহলে যদি এটাকে ল্যাটিন স্টাইলে রাখতে না হতো, তাহলে উনি রাখতে পারতো হচ্ছে জাকের ঢাকা। যেহেতু উনার নাম জাকের, তাহলে শুধু জাকের রাখলেই হইতো। জাকে রানা দেওয়ার কারণ কি? ওই যে একটু ল্যাটিন ভাই বানতে হবে তোমাকে, এই জন্য জাকে রানা। আর ঢাকায় পাওয়া যায় বলে ঢাকা, বুঝছো? আচ্ছা, দুইটা অংশ, যেমন রুই মাছের বৈজ্ঞানিক নাম কি? ল্যাবিও রোহিতা, ওকে? এবং একটা নামের সাথে আরেকটা নাম কি মিল হইতে পারবে না, ইউনিক হইতে হবে। মানুষের যেরকম একাধিক, মানে যেমন আমার নাম ধরো রিজভি, রিজভি নামে তো আরো, তোমরা আমার ক্লাস করছো এমনও কেউ থাকতে পারো, তোমার বন্ধু থাকতে পারে রিজভি নামে, তাই না? কিন্তু বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে যেহেতু দুইটা নাম, ধরো রিজভি তৌহিদ, এই দুইটা নাম সেম হওয়া যাবে না, আরেকটা মানুষ থাকা যাবে না রিজভি তৌহিদ নামে। ব্যাপারটা অনেকটা এরকম আর কি বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে। আচ্ছা, কারণ এই ক্ষেত্রে তো নামগুলো আমরাই দিচ্ছি, তাই আমরা আগে যে নাম দেওয়া হয়েছে এটা কখনোই দিব না। কাজেই তুমি আমি চাইলে নাম দিয়ে দিতে পারবো না, কারণ আমরা তো সব উদ্ভিদের নাম সম্পর্কে অবগত না। আমাদেরকে আগে সার্চ করে নিতে হবে যে এই নামে কোনো উদ্ভিদ বা প্রাণী অলরেডি আছে কিনা। যদি না থাকে সেই নামটা দিব। আচ্ছা, এগুলো আমরা বলে ফেলছি। আরো কিছু সাইন্টিফিক নেম দেখি। পেঁয়াজের সাইন্টিফিক নেমটা দেখো, অ্যালিয়াম সেপা। সিংহের নাম কি রে? প্যান্থেরা লিও, ওকে? অরাইজা স্যাটিভা, এটা কি? ধানের সাইন্টিফিক নেম। কাতল মাছ হচ্ছে কাতলা কাতলা। কি সুন্দর নাম দেখো, কাতলা কাতলা, তাই না? কাতল মাছ। অরাইজা স্যাটিভা, ধান। এগুলো লিখে লিখে শিখে ফেলবা। এই সাইন্টিফিক নেম যেগুলো এই বইতে আছে, এগুলো খুবই বেসিক। টুডে অর টুমোরো তোমাকে শিখতে হবে, কলেজে গেলে শিখতে হবে। একটু পড়া টাকায় রাখো, এগুলো এখনই শিখে ফেলো, তাই না? তাহলে কলেজে গেলে স্যার যখন জিজ্ঞেস করবে, পটপট করে তুমি বলে ফেলবা, খুব মজা লাগবে তখন। আচ্ছা, এগুলো হচ্ছে ইটালিক অক্ষর, একটু বাঁকা করে, দেখছো? ওকে, এরপরে, আচ্ছা, এখন মনে করো আমি এবং তুমি পৃথিবীর দুই প্রান্তে বসে একটা প্রাণীর নাম দিতে চাচ্ছি। আমিও এটা খুঁজে পাইছি, তুমিও এটা খুঁজে পাইছো, দুজন মিলে মারপিট করতেছি। হ্যাঁ, এখন যে হচ্ছে আগে জানাবে ICZN বা ICBN কে, যে আগে এটাকে আহ, মানে নামকরণ করবে, মানে তার নামে এটা দেওয়া হবে, যে আগে জানাইছে। ঠিক আছে? আমি যদি তোমার 2 মিনিট আগে ওদেরকে ইনফর্ম করি, তাহলে এটার নামকরণ আমিই করছি, এটাই লিপিবদ্ধ হবে, বুঝছো? যে আগে আসবে সেই পাবে, এরকম। আচ্ছা, এগুলো সব বলছি। এবার আমাদের কিছু সাইন্টিফিক নেম পড়লে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। চলো আমরা পড়ি। যেটা বললাম এগুলা টুডে অর টুমোরো তোমাকে পড়তে হবে, ওকে? ধান, অরাইজা স্যাটিভা, বানান সহ, বানান ভুল করলে হবে না, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, পাট, কর্কোরাস ক্যাপসুলারিস, ইচ্ছা হলে পড়বা, না হলে নাই। আমটা পড়তে পারো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ঠিক আছে? আম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গো থেকে আসছে ম্যাঙ্গিফেরা। আর ইন্ডিয়া বাংলাদেশ এই অঞ্চলে হয়, তাই ইন্ডিকা, ওকে? কাঁঠাল যেহেতু জাতীয় ফল, তাই এটা অবশ্যই পড়বা, ঠিক আছে? জাতীয় ফল। আর্টোকার্পাস হেটারোফাইলাস, বানানটা একটু করে দেখবা, 2-4 বার লিখলেই ওকে হয়ে যাবে। শাপলার বৈজ্ঞানিক নাম মেডিকেল একবার আসছিল, বুঝছো? বৈজ্ঞানিক নামগুলো তোমাদের পরবর্তী সময়ের কথা যদি বলি, মেডিকেলে কম কম আসে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে বৈজ্ঞানিক নাম লিখতে দেয় রিটেনে, যে মানে ভর্তি পরীক্ষাতে, বুঝছো? তাই জন্য তোমরা এই বেসিক নামগুলো শিখে যাবা। এইগুলো শিখলেও হয়, কলেজে আর বেশি এক্সট্রা কিছু লাগে না উদ্ভিদের জন্য, এই কটা শিখলেই হয়, বুঝছো? তাহলে শাপলার ক্ষেত্রে নিমফিয়া নওচেলি, নিমফিয়া নওচেলি। জবার ক্ষেত্রে
হিবিস্কাস রোজা সিনেনসিস কলেজে গেলে অবশ্যই বানান সহ শিখতে হবেই, মাস্ট। তাহলে অবশ্যই শিখে ফেলবা। কলেরা জীবাণু, ভিব্রিও কলেরা। দেখো এই কলেরা বানানের শেষে কিন্তু একটা ই দিতে হবে। এই যে দেখো কলেরা লিখে তারপর কলেরা ই, বানানটা ঠিক মতন লিখতে হবে। কেউ যদি এই যে কলেরা লিখে আসো ইটা না দাও তাহলে কিন্তু হবে না। ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়াম ভিভেক্স, মাস্ট শিখতে হবেই, 3 স্টার। আচ্ছা, আরশোলা। আরশোলা মানে তেলাপোকা, বুঝছো? তাহলে দেখো এটা পেরি প্ল্যানেটা, পেরি মানে চারদিকে, প্ল্যানেটা মানে কি গ্রহ, এটা গ্রহের চারদিকে পাওয়া যায়। আর প্রথম যিনি আবিষ্কার করছে উনি কোথায় খুঁজে পাইছে? আমেরিকাতে। তাই আমেরিকা না, যিনি নাম দিচ্ছে উনি আমেরিকায় প্রথম দেখছে, বুঝছো? এই জন্য উনি এটার নাম দিচ্ছে আমেরিকা না। ওকে, তাহলে এটাও পড়বো আমরা। আরশোলার সাইন্টিফিক নেম। মৌমাছি এপিস ইন্ডিকা, সুন্দর নাম। ইলিশ মাছ যেহেতু আমাদের জাতীয় মাছ অবশ্যই পড়বো। সবই স্টার দিয়ে ভরে ফেলতেছি, তাই না? টেনোয়ালোসা ইলিশা, তাহলে মনে করো টেনে টেনে ছিলে ফেলতেছো তুমি, ঠিক আছে, ইলিশ মাছকে। তাহলে টেনোয়া লোসা, টেনে টেনে লুজ করতেছো ইলিশা। ওকে। কুনো ব্যাং, বুফো মেলানোস্টিকটাস। দোয়েল, কপসিকাস স্যালারিস। অনেকে দেখি সাইন্টিফিক নেমগুলো মানে আমাদের সময় দিত, এখনো তোমরা অনেকে দাও, এই যারা ছদ্মনামে অনলাইনে থাকতে ভালোবাসো দেখি যে এই সাইন্টিফিক নেমগুলো দাও। তো সবগুলোর জন্য একটা একটা করে আইডি খোলা মোটেও ওয়াইজ কিছু না, তার থেকে খাতায় লিখো, ওইটাই বেটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে কপসিকাস স্যালারিস এটাও একটু পড়ো যেহেতু আমাদের জাতীয় পাখি, ঠিক আছে? প্যান্থেরা ট্রিগ্রিস, এটা তো বুঝতেই পারতেছো, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আর প্যান্থেরা লিও হচ্ছে সিংহ। মানুষ, এটা তো বলার অপেক্ষা রাখে না, অনেকবার বলে ফেল, পারো তোমরা। বানান কিন্তু ঠিক করে লিখতে হবে, ওকে? আচ্ছা, দেখি কি কাজ দিয়েছে তোমাকে। তোমার এলাকায় একটা নতুন প্রজাতির ফড়িং পেয়েছো, খুব ভালো কথা। ওকে, আচ্ছা এইটাকে তুমি কি নাম দিবা আর তোমার নামকরণের যৌক্তিকতা কি? ওকে, তুমি কি নাম দিতে চাও ফড়িং এর, যৌক্তিকতা ব্যাখ্যা করো। ভালো, সুন্দর প্রশ্ন। তাইলে তুমি নামটা এরকম করে দিতে পারো, ধরো প্রথমে তার কি দিতে হবে? জেনাস, তাই না? জেনাস। তোমাকে আগে দেখতে হবে অলরেডি এক্সিস্টিং ফড়িং এর যে জেনাস গুলো আছে, যেমন ধরো পইকিলোসেরাস বলে একটা জেনাস আছে, পইকিলোসেরাস, এটা ফড়িং, ঘাস ফড়িং এর একটা জেনাস। তোমাকে আগে দেখতে হবে এই পইকিলোসেরাসের অন্তর্গত কিনা সে। যদি মনে করো না এই জেনাসের মধ্যে পড়তেছে না, কোনো জেনাসেই পড়তেছে না, এটা একটা নতুন জেনাস, তাইলে তুমি তোমার ইচ্ছা মতো নাম দিতে পারো এবার, ঠিক আছে? তোমার মনে হইলো যে এটা যেহেতু নতুন জেনাস তাহলে কি নাম দিব, তোমার মনে হলো আমার নিজের নামই দেই, ঠিক আছে? তো তোমার নাম কি মনে করো, কি নাম দিলে তোমার নাম খুশি হবা? ধরো তোমার নাম হচ্ছে উম তোমার তো এখন কেউ কমেন্টে নাই, লাইভ ক্লাস হলে খুব মজা হইতো, আমাদের কারো নাম খুঁজে পেতাম। আচ্ছা, ধরো তোমার নাম আবুল হতেই পারে, তাই না? তাহলে তুমি দিলা এটার নাম, ধরো দিলা আবুলানা, একটু ল্যাটিন স্টাইলে হইতে হবে, ঠিক আছে? ধরো এটা এই ঘাস ফুলিং এর তুমি জেনাস দিলা হচ্ছে আবুলানা। ওকে, আর এটা কোথায় পাওয়া গেছে? এইটা ধরো, ধরো তুমি এটাকে টয়লেটে পাইছো, ঠিক আছে? তাহলে আবুলানা টয়লেটিয়া নাম দিয়ে দিলাম। তোমার ইচ্ছা, তুমি যা খুশি দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তুমি একটু সুন্দর নাম দিও, তো পচা নাম দিও না ভাইয়ের মতো। ওকে, তারপর এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। জীববিজ্ঞান শিক্ষার গুরুত্ব কি? অনেক গুরুত্ব। জীববিজ্ঞান শিখলে পরে কি কি শাখা সম্পর্কে জানা যায়, কি কি জ্ঞান অর্জন করা যায়। তুমি শুরুতে ফলিত এবং প্রায়োগিক জীববিজ্ঞান দেখছো না, ওইগুলো আলোচনা করবা এখানে। তারপরে ভৌত শাখাগুলোর নাম লিখতে বলছে, ফলিত শাখাগুলোর নাম লিখতে বলছে। দ্বিপদ নামকরণ পদ্ধতি কি, ওই যে জেনাস আর স্পিসিস মিলে দ্বিপদ নামকরণ। ধাপগুলো লিখতে বলছে, 7টা ধাপের নাম ঘ্যাট ঘ্যাট লিখে ফেলবা। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, ওই দল উপদল সম্পর্কে জানা যায়, সংক্ষিপ্তভাবে উপস্থাপিত হয়, অল্প সময়ে অনেক জ্ঞান অর্জন করা যায়, তাই না? সুন্দরভাবে সংরক্ষণ করা যায় সবকিছু তথ্য, এগুলো হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। আচ্ছা, অবজেক্টিভ সলভ করি। কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? এন্টোমোলজিতে কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়, এন্ডোক্রাইনোলজিতে হরমোন নিয়ে, হরমোন। মাইক্রোবায়োলজিতে কি, জীবাণু নিয়ে। ইকোলজিতে জীবের সাথে, পরিবেশের সাথে জীবের সম্পর্ক নিয়ে। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, জীবের দল উপদল সম্পর্কে জানা, হ্যাঁ এটা ঠিক। জীবের এককের নামকরণ করতে পারা, হ্যাঁ ঠিক আছে। বিস্তারিত ভাবে জ্ঞানকে উপস্থাপন করা, না তো বিস্তারিত ভাবে না তো, সংক্ষিপ্ত ভাবে, সংক্ষিপ্ত ভাবে জ্ঞানকে উপস্থাপন করা, বিস্তারিত ভাবে না, সংক্ষিপ্ত ভাবে। উত্তর আমি এটা নিতে চাই 1 এবং 2। তারপর আগাই চল।
আচ্ছা, পাশের একটা ছবি দিছে, দিয়ে বলছে 3 আর 4 নাম্বার উত্তর দিতে। এই ছবিটা তোমাকে দেখিয়েছি, এটা কিসের ছবি? ব্যাকটেরিয়ার ছবি, তাই না? একদম স্পষ্ট। আচ্ছা, অ্যামিবা তো এরকম হতো না, অ্যামিবার তো এরকম ফ্লাজেলা নাই। অ্যামিবার থাকে ঘনপথ, আর অ্যামিবা একটা প্রকৃত কোষী, এটা একটা আদিকোষী। অ্যামিবার কোনো কোষ প্রাচীর নাই, ওর কোষ প্রাচীর আছে। বুঝছো? আচ্ছা, তাহলে অ্যামিবা, প্যারামেসিয়াম, ডায়াটম এরা সবাই কি ছিল? আদি প্রকৃত কোষী। এরা সবাই প্রোটিস্টা, একমাত্র ব্যাকটেরিয়া আদিকোষী, এবং এটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, এরা চলাচল চলনে সক্ষম, সত্য কথা, কারণ একটা ফ্লাজেলা আছে, এটা দিয়ে ওরা চলবে। এরা খাদ্য তৈরিতে অক্ষম, সত্য কথা, এরা শোষণ প্রক্রিয়ায় খাবার খায়। এরা নিজেদের খাবার নিজে তৈরি করতে পারে না। এদের নিউক্লিয়াস সুগঠিত, একদম ভুল কথা। এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস থাকে না। যেটা থাকে ওইটার নাম নিউক্লিওয়েট, রাইট? ওকে, তাহলে কোনটা সঠিক হলো? 1 এবং 2। ওকে, এই তো একটা সৃজনশীল প্রশ্ন আছে বোধহয়, এইটা তোমরা দেখবা, এটা তোমাদের জন্য থাকুক। তাহলে আমরা আমাদের প্রথম চ্যাপ্টার পরে শেষ করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবা। নতুন কিছু শিখতে পারলা কিনা অবশ্যই জানাবা, অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং নোট জমা দিবা, ঠিক আছে? আমাদের গ্রুপগুলোতে নোট জমা দিবা। আর যে কোনো সমস্যায় আমাকে জানাও, আমি চেষ্টা করব তোমাদের বায়োলজি শিক্ষা যেন আরো আনন্দময় হয়। এই চ্যাপ্টারটা বেশ কাঠখোট্টা এবং বোরিং টাইপের, তাই তোমাদের একটু একটু মানে কষ্ট হতে পারে। স্টিল একটা চ্যাপ্টার কিন্তু তুমি পড়ে ফেলেছো। আমার তরফ থেকে তুমি শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করো। একটা চ্যাপ্টার খুব ভালো মতনে পড়ে ফেলার দরুন। এভাবে ধীরে ধীরে আমরা 14টা চ্যাপ্টারই একদম ঝাঁঝরা করে ফেলবো, এবং ভাইয়ার ক্লাস করলে আমাদের কলেজের পড়া অনেকখানি হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে বন্ধুদের সাথে ভিডিওগুলো যত পারো শেয়ার করো, অন্যকে জানাও, যেন তোমার অন্য বন্ধু উপকৃত হয়। কখনোই এভাবে চিন্তা করবা না যে আমি একা একা বড় হব, আমি একা একা সব শিখবো। ভালো জিনিস সবার সাথে শেয়ার করবা, ঠিক আছে? তাহলে অন্যদেরও লাভ, তোমারও লাভ। ভালো জিনিস ছড়িয়ে দিলে কোনো ক্ষতি নাই, ঠিক আছে? যে অন্যের উপকার করে মনে রাখবা, অন্যরা তার উপকার করে। তোমার বিপদে সেই বন্ধু একদিন পাশে দাঁড়াবে, যেই বন্ধুকে তুমি পড়াশোনায় হেল্প করাচ্ছ। ওকে, এই, তাহলে আমরা কখনোই অন্য কারো ক্ষতি তো করার প্রশ্ন আসেই না, সবাইকে সহযোগিতা করার মনোভাবে থাকবো। এই প্রয়াস নিয়ে আমরা আজকের ক্লাস শেষ করতে চাই। তোমাদের প্রশ্ন কমেন্ট বক্সে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থাকো। শেষ করছি। আসসালামু আলাইকুম।